মানে গভর্নমেন্ট ইউনিভার্সিটির সিনিয়র শিক্ষক হেজাব তার সহ্য হবে না, মানে এত বড় সেডিস্ট ফেসিস্ট, এদের পকেটে হাত পড়ে, কলিজায় হাত পড়ে, এদের বোতলে হাত পড়ে যায়, চরিত্রে হাত পড়ে যায়। এই জন্য এদের জায়গায় জায়গায় ইসলামের বিরোধিতাগুলো করতে হয়। এটা আপনি মিডিয়াতে দেখেন। এই জন্য আমরা ছোটকাল থেকে দেখেছি যে গণমাধ্যম যা বলতে চেয়েছে মানুষ তাই গ্রহণ করেছে। একজনের যদি ঘুষ খাওয়ার বাজে অভ্যাস হয়ে যায় আর ইসলামের সততা অফিসে অফিসে প্রতিষ্ঠিত হয়ে যায়, সে দেখবে আমি তো বাসা ভাড়া দিতে পারতেছি না, বাজার কোন টাকায় করবো। তাদের প্রধান চরিত্রটা, ইসলাম বিরোধী চরিত্রটা যেন ধরা না পড়ে যায়, এই জন্য প্রথম দিনই তারা কোরআন নিয়ে কথা বলবে না, প্রথম দিনই তারা মূল ইসলাম নিয়ে কথা বলবে না। ভোগবাদের সঙ্গে, পুঁজিপতিদের সঙ্গে, ভূমি দখলকারীদের সঙ্গে, লুটপাটকারীদের সঙ্গে মিলে এরা বামাদর্শের কথা বলার একটা ভাব ধরে, মানে দুনিয়াতে অনেক মেয়ে লং জাম্প দিয়ে সাহসী হয়, ভালো রেজাল্ট করে সাহসী হয়, পাহাড় থেকে ঝাঁপিয়ে পড়ে সাহসী হয়, কিন্তু আমাদের গণমাধ্যমের কাছে পোশাক ছোট করলেই সে সাহসী। ইসলামী ভ্যালুসগুলো, পর্দা, হেজাব, শিক্ষা, দাড়ি, টুপি, আলেম, উলামা, দাওয়াত, তাবলীগ, ইসলামী রাজনীতি, কিছু ভুল আমাদের হয়, কিন্তু তার চেয়ে বেশি টার্গেট থাকে তাদের যে এই জিনিসগুলোকে একটু নেগেটিভভাবে উপস্থাপন করতে হবে। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং এই জাতীয় আলোচনা যদি আপনি আরও চান, তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। হারামেন টিভির উদ্যোগে রিথিঙ্ক পডকাস্ট একটি নন প্রফিটেবল প্রচেষ্টা। আশা করি আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন হযরত? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় থেকে সময় বের করে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমিও শুকরিয়া জানাই আপনাদেরকে। আজ আমরা আমাদের যে গণমাধ্যম মিডিয়া, তারা যে বিভিন্ন ধরনের মানে সংবাদ তারা পরিবেশন করে, আলহামদুলিল্লাহ আমাদের মাঝে তারা বিভিন্ন তথ্য উপাত্ত দিয়ে আমাদেরকে বিভিন্ন ধরনের তারা সাহায্য করছে। তাদের মাধ্যমে আমরা বর্তমান যুগ সচেতন যুগের বিভিন্ন বিষয় নিয়ে আমরা জানতে পারছি। কিন্তু তাদের একটা বিশেষ দিক যেটা আমরা দেখতে পাই যে ইসলাম মুসলমানদের ব্যাপারে অনেক ক্ষেত্রে তারা দ্বিচারিতামূলক আচরণ করে থাকেন দুঃখজনকভাবে। এই বিষয়টা নিয়ে আমরা কিছু বিষয় আপনার থেকে জানবো ইনশাল্লাহ। তো আমাদের প্রথম জানার যে বিষয় সেটা হচ্ছে যে গণমাধ্যমে যে দ্বিচারিতা, সাপোজ মুসলমানদের কোনো একটা বিষয় আমরা ইদানিংয়ের ভিতরে দেখেছি যে টঙ্গীর যে ঘটনা ইমাম সাহেবের, সেক্ষেত্রে উনি যখন গুম হলেন তখন মিডিয়া নিশ্চুপ, কিন্তু যখনই ওনার স্বীকারোক্তিমূলক কথা পাওয়া গেল সাথে সাথে মিডিয়া সরব হয়ে পড়ল। তো এই জাতীয় দ্বিচারিতা, এই বিষয়ে আপনার মতামতটা আমাদেরকে একটু বলেন। ধন্যবাদ এবং আন্তরিক শুকরগুজারি হারামাইন টিভির পক্ষ থেকে আপনাদের এই আয়োজনে পডকাস্টের রিথিঙ্ক পডকাস্ট আমার শরীক হওয়ার সুযোগ হয়েছে। আর ব্যক্তিগতভাবে আপনি আব্দুস সবুর সুমন ভাই, অনেক পূর্ব পরিচিত, আন্তরিকতার একটা সম্পর্ক আপনার সঙ্গে। আসলে গণমাধ্যম নিয়ে কথা বলতে গেলে অনেকগুলো কথা একসঙ্গে মাথায় ভিড় করে, অথবা বলার সময় এগুলো বলতে হয়, তো সব তো একসঙ্গে বলা যাবে না। ছোট্ট কয়েকটি পয়েন্ট যদি আমাদের মাথায় থাকে। এক নম্বর দিক হচ্ছে গণমাধ্যমের প্রধান কাজ তথ্য সংগ্রহ করা এবং মানুষের কাছে তথ্য বা ধারণা অথবা ঘটনাবলী কখনো বিশ্লেষণ ছাড়া কখনো বিশ্লেষণ সহ পেশ করা। এটা হচ্ছে গণমাধ্যমের একটা একাডেমিক সংজ্ঞা, কাঠামোগত সংজ্ঞা বা প্রাতিষ্ঠানিক সংজ্ঞা, পরিচিতি। কিন্তু এটা আমরা খুব মোটামুটিভাবে সবাই জানি যে এই কাজটা কোনো গণমাধ্যমই ঠিক এতটা ব্যাকরণিকভাবে করে না। যতটা তথ্য নিরেটভাবে সে পেল এবং এটা ফরম্যাট সুন্দর করে যেভাবে পৌঁছানো দরকার, কোনো পক্ষপাতিত্ব না করে, এর মধ্যে কোনো নেগেটিভ ঢুকিয়ে না দিয়ে, এটা গণমাধ্যমগুলো সাধারণত করতে পারে না। তার একটা মেসেজ পলিসি থাকে যে এই ঘটনাটা আমি বলবো, কিন্তু এই ঘটনাটা বলার সঙ্গে আমারও একটা কথা বলার থাকবে। এটার উপর ভিত্তি করে সে শিরোনাম দাঁড় করায়, এটার উপর ভিত্তি করে সংবাদটাকে উপস্থাপন করে এবং উপস্থাপিত সংবাদের উপর ভিত্তি করে পরবর্তীতে কলাম অথবা টকশো, আলোচনা, বিশ্লেষণ, এটাও সে সাজায়। তার ভেতরে একটা মেসেজ থাকে যেটা সে তার দর্শক শ্রোতাকে দিতে চায়। তো ঘটনাচক্রে বাংলাদেশে আপনি স্বাধীনতার আগে থেকে সাংবাদিকতার জগৎগুলোর সঙ্গে প্রিন্ট মিডিয়া বলি বা ইলেকট্রনিক মিডিয়ার সময় তখন সেভাবে ছিল না, রেডিও টেলিভিশন ছিল, সেটা রাষ্ট্রায়ত্ত ছিল, কিন্তু সেখানেও কলা কুশলীদের বড় অংশটা ছিল ইসলাম থেকে দূরত্ব রক্ষাকারী একটা শ্রেণী, আদর্শে, চিন্তায়, জীবনযাপনে। আর প্রিন্ট মিডিয়াতেও আপনি 50-60-এর দশক থেকে যারা এখানে কাজ করেছেন পত্রপত্রিকায়, তাদের নেতৃত্বশীল মেধাবী একটা অংশ পাবেন যারা বাম রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।
মুসলিম পরিবারের অথবা অমুসলিম পরিবারের। তো এর একটা প্রভাব এই পরিবর্তিত সময়ে বা পরবর্তী যে সময়কাল 70 বছর 60 বছর পরে এসেও আপনি পাবেন। সবসময় ইসলামোফোবিক একটা দৃষ্টিভঙ্গি, এটা রাজনীতির ক্ষেত্রে, ব্যবসায়িক ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে, জীবনযাপনের ক্ষেত্রে, চিন্তা ভাবনার ক্ষেত্রে এবং সমাজের শ্রেণী ভিত্তিক যে ট্রিটমেন্ট থাকে, ধরুন একজন ইমাম অথবা একজন শিক্ষক অথবা মুসলিম ধার্মিক হিন্দু, এই জিনিসগুলোকে ট্রিট করার, মুসলিম ধর্মের কোনো উৎসব অথবা হিন্দু ধর্মের কোনো উৎসব, এই জায়গাটায় ইনসাফ করার পরিবর্তে অথবা খুব সুন্দর নিরপেক্ষভাবে উপস্থাপন করার পরিবর্তে, অথবা আমি একটু আশাব্যঞ্জকভাবেই বলি, যেহেতু এখানে 85%-এর চেয়ে বেশি মুসলমানদের প্রতি একটু সফটনেস, একটু ভালোবাসা দেখানোর সঙ্গে অন্যদেরকে উপস্থাপন করা, এটাও হতে পারত, কিন্তু হয় ঠিক তার উল্টোটা। কারণ যারা মিডিয়াগুলো পরিচালনা করেন এবং কাজ করেন, তারা ওরিয়েন্টেড, শিক্ষাপ্রাপ্ত, দীক্ষাপ্রাপ্ত, তাদের দেমাগ তৈরি হয়ে আছে ধর্মীয়, মানে ইসলাম ধর্মীয় বিষয়গুলোর সঙ্গে জড়িত, এবং তার মৌলিক বিষয়ে কোথায় একটু খোঁচা দেওয়া যায়, একটু আঘাত করা যায়, তার রাজনীতিটা এইভাবে গড়ে উঠেছে 60-এর দশক থেকে। আর এখন যারা কর্মী, তাদেরকে যারা নেতৃত্ব দিচ্ছেন, তাদের সেটআপটা, মাইন্ডসেটটা এরকম। তো তারা ওই একটা ফ্যাক্টরিতে তাদের মাথাটাকে আগে ঢোকান যে আমরা ইসলামী ইস্যুগুলোকে কিভাবে দেখব, ইসলামী রাজনৈতিক ইস্যুগুলোকে কিভাবে দেখব, ঘটনাবলীকে কিভাবে দেখব, এবং ঠিক একই রকম ঘটনা ইসলাম বিরোধী একজন মানুষ অথবা ইসলামের সঙ্গে সম্পর্কহীন একজন মানুষ, তার ব্যাপারটাকে আমরা কিভাবে দেখব। এইটার এত প্র্যাকটিস তাদের মধ্যে হয় যে পরবর্তীতে যারা কাজ করতে আসে 10 বছর পরে, 20 বছর পরে, তারা এই ফরম্যাট অনুসরণ করতে করতে তাদের মাথায় এইটাই নিরপেক্ষ সাংবাদিকতা বা গণমাধ্যম চর্চার অথবা অভিজাত গণমাধ্যম চর্চার একটা ওয়ে মনে হতে থাকে, যে একটু ইসলামোফোবিক হতে হবে। ইসলামী ভ্যালুসগুলো, পর্দা, হিজাব, শিক্ষা, দাড়ি, টুপি, আলেম, উলামা, দাওয়াত, তাবলিগ, ইসলামী রাজনীতি, কিছু ভুল আমাদের হয়, কিন্তু তার চেয়ে বেশি টার্গেট থাকে তাদের যে এই জিনিসগুলোকে একটু নেগেটিভভাবে উপস্থাপন করতে হবে। আর ঠিক একই মাপের, একই মানের অপর দিকের ঘটনাগুলোকে একটু অনেক সুন্দর করে পরিশীলিতভাবে উপস্থাপন করতে হবে, যেন ওদেরকে একটু ভালো মানুষ মনে হয়, এদেরকে একটু অশিক্ষিত, একটু আনফিট এবং সমাজের জন্য অনাকাঙ্ক্ষিত একটা শ্রেণী মনে হয়। এটার ফল আপনি নানান জায়গায় দেখবেন। টঙ্গী ইমাম সাহেবের ঘটনা যে বললেন, জানি না এটা শেষে কি প্রকাশ হয়। আমি আপনার সঙ্গে কথা বলছি, আগামী 1.5 দিন পরে নভেম্বর মাস শুরু হবে, অক্টোবরের 30 তারিখ দুপুরের পরে কথা বলছি। এখনো পর্যন্ত এই ইস্যুটা একটা গোবলেট অবস্থায় আছে, পুলিশের কয়েকটা বক্তব্য এসেছে, কিন্তু খেয়াল করলে দেখবেন ইমাম সাহেব নিখোঁজ বা অপহৃত, এই খবরটা যতক্ষণ পর্যন্ত বাতাসে ছিল, ততক্ষণ পর্যন্ত গণমাধ্যমগুলো, মানে সামাজিক মাধ্যমের অল্প কিছু ধার্মিক আইডিগুলোতে, একটা অল্প কিছু না, এটার সংখ্যা বেশি ছিল, কিন্তু সামাজিক মাধ্যম, ফেসবুকের কিছু নিউজ এসেছে, কিছু ইসলামিক ভাবাপন্ন মিডিয়াতে, যেগুলি সামাজিক মাধ্যমের উপর নির্ভর করে চলে বা কাজ করে, তাদের কিছু নিউজ বা বক্তব্য আসার আমরা লক্ষণ দেখেছি। মূলধারার গণমাধ্যমগুলো কি, আপনি প্রিন্ট মিডিয়া বলেন, তাদের ফেসবুক পেজ আছে, অথবা কি তাদের ডিজিটাল মাধ্যম বলেন, অথবা ইলেকট্রনিক চ্যানেলগুলো বলেন, কেউ এই নিউজটাকে ওইভাবে দিতেই চায় নাই, এড়িয়ে গেছে। তাদের কাছে মনে হচ্ছে তারা ওয়েট করছে, অথবা ভালো লাগছে না তাদের কাছে এই নিখোঁজ হওয়ার খবরটা দেওয়ার ক্ষেত্রে। ওখানে আবার ইসকনের নাম জড়িয়ে গেছে অভিযোগের ক্ষেত্রে, ঘটনাবলীর বর্ণনায়। কিন্তু যখন একদিন পরে ইমাম সাহেব উদ্ধার হয়েছে, তখনও প্রথম দিকে দেখবেন নিউজ খুব ম্রিয়মান একটা নিউজ, ইমাম সাহেবকে পঞ্চগড়ে পাওয়া গেছে, কারণ তখনও এখানে গল্পের রং লাগে নাই। কিন্তু যখন এর সন্ধ্যার পরে এসে বা একদিন পরে এসে, 1-1.5 দিন পরে এসে এরকম একটা বিষয় পুলিশের মাধ্যমে সামনে আসলো, ইমাম সাহেবের বর্ণনা হারিয়ে যাওয়ার বর্ণনার সঙ্গে ফুটেজের মিল নাই, অথবা এমন একটা সন্দেহ তৈরি হওয়ার মতো পরিস্থিতি হয়ে গেল যে ইমাম সাহেবকে এটা বানিয়ে কিছু বলেছেন কিনা, তখন দেখবেন আপনি প্রভাবশালী মিডিয়াগুলো ঝাঁপিয়ে পড়েছে, দিনে অন্তত 10টা-12টা আইটেম করতেছে এটার উপরে। উনি এই সময় কই ছিলেন, উনি এটা বানিয়ে বলেছেন, তার এই গল্পের সঙ্গে এটা মিলে নাই। আগেরটাও তাদের দেওয়া উচিত ছিল, যেহেতু উনি হারিয়ে গিয়েছেন এবং অপহরণের খবরটা ছড়িয়ে পড়েছে, উদ্বেগটার সঙ্গে তাদের যুক্ত হওয়া, কারণ এটা খবরের আইটেম। তো
পরেরটাও তারা করতে পারেন যদি সংশয়ের ব্যাপারগুলো সামনে আসে। ইমাম সাহেবের জন্যে, ঘটনার জন্যে তাকে খাতির করতে হবে, মিথ্যা প্রচার করতে হবে গণমাধ্যমের, আমি এটা দাবি করব না, এটা উচিত না। বরং যদি প্রমাণিত হয় এবং ঘটনার স্বাভাবিক বর্ণনায় আসে যে ইমাম সাহেবের বর্ণনাটা আসলেই ভুল এবং পুলিশ বারবার এই তথ্যগুলো পেশ করছে, এটা গণমাধ্যম প্রচার করবে। কিন্তু গণমাধ্যমের তো এটাও একটা দায়িত্ব যে পুলিশ যে ফুটেজগুলো পেশ করছে আর ইমাম সাহেব যে বর্ণনাগুলো দিচ্ছে, এখানে যে গ্যাপগুলো তৈরি হচ্ছে, যে উনি এইটা করলে এইটা করেন নাই কেন, এইটা হইলে এটা হইল না কেন, এই গ্যাপগুলো তারা বিশ্লেষণ করবেন, ধরবেন, বারবার গণমাধ্যমে আনবেন, যেন পুলিশ আরও সুন্দর করে এটার জবাব দিতে পারে। আমরা তাদের কারো পক্ষে নিতে বলছি না, কিন্তু আপনি ইনসাফ করেন। উনি যতক্ষণ অপহৃত ছিলেন, নিখোঁজ ছিলেন, এই ভাইবটা যতক্ষণ ছিল আপনারা ঘুমিয়েছিলেন। যখন মনে হয়েছে ওনাকে পাওয়া গেল, তো এখন ওনার ভণ্ডামিটা ধরা যাবে কথিত তাদের ভাষায়, তখন আপনি ঘন্টায় ঘন্টায় নিউজ করছেন। এটা কি মানে, এটা তো খুব বাচ্চাদের ছোটলোকি মেজাজের কাজ। এত বড় বড় গণমাধ্যম এই কাজগুলো কেন করবেন? আমরা সেন্সিটিভ টাইমে কিভাবে আপনাদের উপর আস্থা রাখবো ধর্মীয় ইস্যুগুলোতে? এটা একটা বেদনাদায়ক জিনিস। বাকি এগুলোর একটা ফায়দা হয়, মানুষের চোখ খুলতে থাকে গণমাধ্যমের কোন ট্রিটমেন্ট নেবে এবং কোনটা নেবে না, তাদেরকে কিভাবে বিবেচনা করা উচিত, এই চেতনাটা বা এই বোধটা মানুষের খুলতে থাকে। এখানে শুধু একজন ইমামের ইস্যু না, বিষয়টা হচ্ছে আমরা আরও অনেক দেখি এরকম ঘটনাতে তারা ইসলামের ইস্যু যখন আসে তারা নেগেটিভলি এগুলো অ্যাপ্রোচ দেখে। কিন্তু বাকি আবার এটাও তো আমরা দেখি বিভিন্ন প্রিন্ট মিডিয়ায় বা ইলেকট্রনিক মিডিয়ায় তারা ইসলামকে প্রেজেন্ট করে, ইসলামের বিভিন্ন অনুষ্ঠান নিয়ে আসে, অনেক আলোচনা হচ্ছে, অনেক বিষয় আসছে, অনেক আলেমরা আলোচনা করছেন। তো আবার ওনাদেরকে জিজ্ঞাসা করলে ওনারা বলেন না আমরা তো ধর্মের বিরুদ্ধে না। তো তারা এই কথা বলেন, আবার কার্যক্ষেত্রে বিপরীত দেখা যায়, এই বিষয়টা কেন? জি, এটা একটা ভালো প্রসঙ্গ। গণমাধ্যমের বিভিন্ন প্রবণতাকে ব্যাখ্যা করতে গেলে আপনি যে প্রশ্নটা করেছেন, এই প্রশ্নের উত্তরটাও মাথায় থাকলে ভালো সুবিধা হয়। বাংলাদেশের মতো দেশে অথবা মুসলিম প্রধান কোনো দেশে যেখানে গণমাধ্যমগুলো কিছুটা লেফট ওরিয়েন্টেড সাংবাদিকদের নেতৃত্বে চলে এসেছে এবং এখন পশ্চিমা পৃথিবীর ভ্যালুস বা মূল্যবোধগুলোকে অনুসরণ করে চলে এবং ভূ রাজনীতির ক্ষেত্রেও তাদেরকে অনুসরণ করে চলে, এইসব গণমাধ্যমের ক্ষেত্রে স্থানীয়ভাবে বা আঞ্চলিকভাবে অথবা দেশীয়ভাবে ইসলামকে গোড়া থেকে আগাগোড়া নাকচ করার মতো অ্যাপ্রোচ পেশ করা অথবা ট্রিটমেন্ট দেওয়াটা তাদের জন্য ঝুঁকিপূর্ণ। কারণ তারা প্রতিষ্ঠিত গণমাধ্যম এটা করে, এটাও করে মুসলিম দেশগুলোতে, এটা করে খুব ব্যক্তিগতভাবে কোনো একজন ব্লগার, ইসলাম বিদ্বেষী কোনো একজন নাস্তিক পরে দেশ ত্যাগ করে সে একটা লড়াই করে তার মতো করে বিভ্রান্তির পথচ্যুতির পক্ষে করে পরে সে সরে যায়। কিন্তু প্রতিষ্ঠিত গণমাধ্যমগুলো অল আউট ঝুঁকিটা নেয় না। তারা কোনটা করে? তারা আল্লাহ, রসুল, ইসলাম, কোরআন এই অংশটাকে বা এই মৌলিক বিষয়টাকে তারা যে খুব বিশ্বাস করে, তাদের প্রধান নীতি নির্ধারকরা, ব্যাপারটা এমন না, কিন্তু তারা আলোচনার বাইরে রেখে ইসলামের শিক্ষা নিয়ে কথা বলতে থাকবে যে ওইটা কতটা প্রাসঙ্গিক কতটা অপ্রাসঙ্গিক। তর্কটায় ঢুকে একটা পর্যায়ে আপনাকে দেখাবে যে আপনি সায়েন্স টেকনোলজির যুগে কেন আপনি এটার পিছনে সময় ব্যয় করছেন, এতে কি ফায়দা। ইসলামের ইতিহাসে ঢুকে দেখাবে যে আপনারা যে এত মারামারি করেছেন আপনাদের আসলে আর কোনো ভবিষ্যৎ নাই। আপনি ওই অন্ধকার যুগ থেকে বের হয়ে আসেন, বের হয়ে এসে এখন যে মডার্ন ওয়ার্ল্ড এটার সঙ্গে আপনি মিলিত হন। সে নেগেটিভটাকে চারদিক থেকে আনবে। মেয়েদের জীবনে কোন জিনিসটা ভালো এটাকে তারা দেখাবে যে আধুনিক পৃথিবীতে মেয়েরা উন্নতি করছে, পোশাকটা যাদের সংক্ষিপ্ত যত বেশি, শিক্ষার দিকটা কম আনবে, তাদের কর্মদক্ষতার দিকটা কম আনবে। কারণ অনেক মুসলিম দেশগুলোতে, এমনকি আমাদের দেশেও ডাক্তার, ইঞ্জিনিয়ার, এখন হিজাব পরা অনেক মেয়ে আছে, প্রফেসর, আইনজীবী, মানে আপনি অনেক অঙ্গনে পাবেন। এইটা পর্দা রক্ষা করে কোন জায়গায় মেয়েদের কতটুকু কীভাবে অগ্রসর হওয়া উচিত এটা একটা স্বতন্ত্র আলোচনা। কিন্তু এই দৃশ্যটাই প্রচণ্ড জ্বালা ধরিয়ে দেয় আরেকটা অংশের মানুষের মধ্যে, যারা কেউ আছে পারিবারিকভাবে মানে বংশোদ্ভূত মুসলিম, আর কেউ আছে অমুসলিম কিন্তু আসলে নাস্তিক্যবাদী। এদের সাথে এই মিডিয়ার একটা মিল পাবেন। আমি আপনার সঙ্গে কথা বলছি কিন্তু তার 2-3 দিনের মধ্যে একটা ঘটনা হলো, রাজশাহী ইউনিভার্সিটিতে সম্ভবত কিছু মেয়ে ছাত্র প্রতিনিধি নির্বাচিত হয়েছে এবং তারা শপথ গ্রহণের সময় একটা ছবি ভাইরাল হয়েছে, সবার হেজাব পরা, সবার মুখ ঢাকা না, অল্প কিছু মেয়ের পুরা মুখও ঢাকা, আর বিরাট একটা অংশ যে ফেসটা হয়তো খোলা বা অর্ধেক খোলা কিন্তু হেজাব পরা। এটা আসলেই বাংলাদেশের জন্য একটা চমৎকার দৃশ্য ছিল যে
এরা নির্বাচিত প্রতিনিধিদের একটা বড় নারী অংশ যারা হেজাব পরে আপনার শপথ গ্রহণ করছে বাংলাদেশের জন্য। এই যেখানে মিডিয়াগুলো বামেরা নিয়ন্ত্রণ করে, বাম ওরিয়েন্টেড লোকেরা, আবার পুঁজিপতি হাজার কোটি টাকা লুটপাটকারীদের হাউসে বসে, মানে এখানে একটা আজীব জিনিস পাবেন আপনি। দেখা যাবে উনি খুব বামপন্থী, 60-এর দশকের বড় কমরেড, কিন্তু উনি পত্রিকা চালাচ্ছেন কার? অমুক গ্রুপের, যেটা শিল্প গ্রুপ এবং বহুজাতিক কোম্পানির প্রতিনিধিত্ব করে, এবং বাংলাদেশে পণ্য বিক্রি এবং ব্যাংক লোনের ক্ষেত্রে তার বাজে রেকর্ড আছে। আবার দেখবেন বাম ওরিয়েন্টেড কিছু লোক যারা ইসলামের বামপন্থা বা মানবাধিকার ইসলামে কতটুকু আছে নাই এটা নিয়ে নানান তর্ক করে তারা দেশের এমন একটা ভূমিদস্যুর পত্রিকার হাউসে অথবা চ্যানেল হাউসে কাজ করে, যার প্রতি মুহূর্তে যাকে নিয়ে টাকা লুটপাট করা অথবা যার পরিবারের পারিবারিক চারিত্রিক কেলেঙ্কারি নিয়ে নিউজ হইতেই থাকে, তাদের হাউসে বিড়ালের মতো থেকে কাজ করে, কিন্তু এমনিতে হুঙ্কার দেয় যে আমরা বামপন্থী। ভোগবাদের সঙ্গে, পুঁজিপতিদের সঙ্গে, ভূমি দখলকারীদের সঙ্গে, লুটপাটকারীদের সঙ্গে মিলে এরা বাম আদর্শের কথা বলার একটা ভাব ধরে ইসলাম বিরোধিতার নানান অঙ্গন বেছে নেয়। মূল ইসলামকে আঘাত করে না, ধরা পড়ে যাবে বলে হেজাবের বিরোধিতা করে। ও আমি যেটা বলছিলাম, ওই রাজশাহী ইউনিভার্সিটিতে উনি সাংবাদিকতার শিক্ষক, উনি এরপরে পোস্ট দিয়েছেন, এত বাজে প্রতিক্রিয়া তার হয়েছে, উনি ওই ইউনিভার্সিটিতে তার ছাত্রীদের এই দৃশ্যটা সহ্য করতে পারেন নাই। উনি একটা মদের বোতল সহ এবং হাফ প্যান্ট পরার মতো একটা প্যান্ট পরে যে আমি কালকে ক্লাসে যাব এটা নিয়ে, বাংলাদেশে আমার এই মদের লাইসেন্স আছে, ওরা যদি হেজাব পরে প্রকাশ্যে এই অনুষ্ঠান করতে পারে তাহলে আমিও এটা করতে পারি। পরে বহুত সমালোচিত হয়েছে। এরপরে শুনেছি উনি ফেসবুকে নাকি ক্ষমাও চেয়েছে। আমার কথা হচ্ছে, ক্ষমা চাবে কেন সে? এটা কেন করবো? কারণ আমার ক্ষমা চাইতে হবে। এটা হইতে পারে, মানুষের একটা ভুল হয়ে যেতে পারে, আমি সেটা বলবো না। একটা ইউনিভার্সিটির মানে গভর্নমেন্ট ইউনিভার্সিটির সিনিয়র শিক্ষক হেজাব তার সহ্য হবে না, মানে এত বড় সেডিস্ট, ফেসিস্ট, বদমাইশ বাংলাদেশে সেই ইউনিভার্সিটির শিক্ষক হওয়ার তো ইউনিভার্সিটির গেটের কাছে তার যাইতে দেওয়া উচিত না, তারা তো চড়াইতে থাপড়াইতে বের করে ফেলে দেওয়া উচিত। মানে আমি আমার মনের প্রতিক্রিয়ার জন্য আমি আইন হাতে তুলে নিতে বলছি না, কিন্তু অনুভূতি, আমরা যে ধরনের লম্পট, অভদ্র এবং অসভ্য লোকজনের ক্ষেত্রে বলি যে গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া উচিত তাকে, তার ক্যারেক্টারটার এমন একটা ছবি সে এখানে উপস্থাপন করেছে। আপনি এই চেহারাটা মিডিয়ায় পাবেন, এই চেহারাটা ওই একজন ইউনিভার্সিটির শিক্ষকের না, এবং সে একা না, আবার তারা কোটি কোটিও না বাংলাদেশে, তারা সব মিলিয়ে কয়েক হাজার বা লাখখানেক। কিন্তু এরা যেহেতু মিডিয়া নিয়ন্ত্রণ করে, কলাম লেখে, টকশোতে কথা বলে, নিউজ উপস্থাপন করে, অথবা বাম রাজনীতির হুঙ্কার দেয়, অথবা বুদ্ধিবৃত্তির জগৎগুলো নিয়ন্ত্রণ করে, অথবা সুশীল সমাজের এক একটা মুকুট পরে পরে বসে থাকে এক একটা জায়গায়, এদের অল্প কয়েকটা মানুষকে আপনার কাছে অনেকগুলো মানুষ মনে হয়, এরা জাতির সামনে এইভাবে উপস্থাপন করতে থাকে। এরা মুখ কয়েকটা, মাত্র 27টা বা 25টা বা 17টা মুখ, কিন্তু নারী অধিকার নিয়ে নতুন নতুন কথা বলতে থাকবে, হেজাবের বিরুদ্ধে কথা বলতে থাকবে, ইসলামী শিক্ষার বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলতে থাকবে, ইসলামী দাওয়াতের বিরুদ্ধে কথা বলবে, পাগড়ির বিরুদ্ধে কথা বলবে, ইসলামী জেহাদের বিরুদ্ধে কথা বলবে, মুসলিম দুনিয়ায় যে দেশটা মজলুম দেশ ওই দেশটার বিরুদ্ধে কথা বলতে থাকবে, আর মুসলিম দুনিয়াকে কঠিনভাবে আক্রমণ করে যারা বর্বর হিসেবে প্রতিষ্ঠিত পৃথিবীতে তাদের পক্ষে কথা বলতে থাকবে, বলতেই থাকবে, সাইড থেকে কথাগুলো বলবে। এটার দুইটা উদ্দেশ্য, একটা হচ্ছে তাদের প্রধান চরিত্রটা, ইসলাম বিরোধী চরিত্রটা যেন ধরা না পড়ে যায়, এই জন্য প্রথম দিনই তারা কোরআন নিয়ে কথা বলবে না, প্রথম দিনই তারা মূল ইসলাম নিয়ে কথা বলবে না, প্রথম দিনই তারা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কথা বলবে না, কারণ তারা জানে এই জায়গায় আমি হাত দিলে এই দেশে আমাকে ছিঁড়ে ফেলবে। এরা এর বাইরে দিয়ে ঘুরতে থাকবে, ইসলামের পোশাক নিয়ে কথা বলবে, নারী এবং পুরুষ উভয়ের, ইসলামের শিক্ষা নিয়ে কথা বলবে, ইসলামের রাষ্ট্র ব্যবস্থা নিয়ে কথা বলবে, ইসলামের দণ্ডবিধি নিয়ে কথা বলবে, ইসলামের অর্থ এবং বিনিয়োগ পদ্ধতি বা ব্যাংকিং বা সুদ বিরোধিতা, ইসলামের যে পলিসি, এটা নিয়ে তারা তাদের আপত্তি ব্যক্ত করতে থাকবে। এই কাজগুলো চারদিক থেকে করবে, আর মানুষকে বারবার প্রভাবিত করে ইসলামের শিক্ষা থেকে দূরে নেওয়ার চেষ্টা করবে। এটা পশ্চিমা আনুগত্যের কারণে করবে, তাদের মাইন্ডসেটের কারণে করবে, এই নানান কারণে তারা এই কাজগুলো করে। অথবা সমাজকে তারা এমন একটা ভোগ বিলাসের জায়গায় দেখতে চায় যেখানে প্রাচীর হিসাবে ইসলামকে অনুভব করে, ইসলামের আদর্শকে। আমি মদ্যপ স্বভাবের মানুষগুলো একটা রাষ্ট্রে ইসলামের যদি রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত হওয়া তো আর অনেক পরের জিনিস, ইসলামের একটা আধিপত্য চলে আসে বা একটা পরিবেশ চলে আসে, তার নিয়মিত মদ খাওয়াটা কঠিন হয়ে যাবে। এবং নারীর সঙ্গে মেলামেশার যদি একজনের একটা বাজে স্বভাব হয়ে যায়, সে দেখবে যে হেজাবের কারণে তো এটা আমি পারতেছি না,
একজনের যদি ঘুষ খাওয়ার বাজে অভ্যাস হয়ে যায় আর ইসলামের সততা অফিসে অফিসে প্রতিষ্ঠিত হয়ে যায়, সে দেখবে আমি তো বাসা ভাড়া দিতে পারতেছি না, বাজার কোন টাকায় করব। এদের পকেটে হাত পড়ে, কলিজায় হাত পড়ে, এদের বোতলে হাত পড়ে যায়, চরিত্রে হাত পড়ে যায়। এই জন্য এদের জায়গায় জায়গায় ইসলামের বিরোধিতাগুলো করতে হয়। এটা আপনি মিডিয়াতে দেখেন। এই জন্য এটাতে গেলো গণমাধ্যমের ইসলাম, মুসলমান বা ইসলামের বিভিন্ন শিয়ারের ব্যাপারে তাদের অবস্থান। বাকি এরকম আমরা মাঝে মধ্যে দেখতে পাই গণমাধ্যমের কিছু কিছু নিউজ, কিছু কিছু খবর, কিছু কিছু প্রতিবেদন অনেক সময় সংবিধান বা দেশের আইনের সাথে অনেক সময় সাংঘর্ষিক হয়ে যায়। যেমন এই যে আমরা দেখলাম শহীদ মিনারে সমলিঙ্গের বিয়ের দাবিতে অনশন। তারপর আমরা দেখলাম যে ডক্টর সরোয়ার স্যার, বাংলাদেশের একজন গণ্যমান্য প্রফেসর, তো ওনাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। তারপরে পুলিশ বক্স উড়িয়ে দেওয়ার, বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে। এই ব্যাপারে তারা নিশ্চুপ। তো এই বিষয়গুলো আপনি কি কোন দৃষ্টিকোণ থেকে দেখেন? হ্যাঁ, আপনি এটা একটা সুন্দর কথা বলেছেন। এই কথাটা তো সত্য। আমরা মৌলিক আলোচনা করার সময় গণমাধ্যম নিয়ে এই কথা বলতে পারি না যে গণমাধ্যমগুলো ঢালাওভাবে এই কাজটা করে বা মন্দ কোনো কাজ। কিন্তু আমরা তো এটা বলতে পারি যখন দেখা যায় যে গণমাধ্যম যারা প্রভাবশালী এবং মূলধারার, যেগুলো মানুষ চোখে পড়ে, তাদের বড় অংশ অথবা তাদের মূল চালিকা শক্তি বা গ্রুপ বলয় যেটা, তারা অনেক সময় নিউজ ট্রিটমেন্ট দেওয়ার ক্ষেত্রে বা আলোচনা করার ক্ষেত্রে হয় এড়িয়ে যায় অথবা করে এমন জিনিস যেটা আইনের সাথে মিলে না। এই ঘটনা ঘটে। যেরকম আপনি প্রসঙ্গটা তুলেছেন যে ওই ছেলেটার বাড়ি সিলেটেই, একই ঘটনার সাথে সে জড়িত। ঢাকায় এসে শহীদ মিনারে এসে হ্যাঁ, সে দাবি জানিয়েছে, অনশন করেছে এবং এটা নিউজ হয়েছে কয়েকটা ইয়েতে। সমলিঙ্গের বিয়ের দাবি করছে সে, অথবা সে রূপান্তরিত নারী হয়েছে, অর্থাৎ সমকামিতার পক্ষে একটা ক্যাম্পেইন প্রতিষ্ঠিত করার পক্ষে। বাংলাদেশে অনেক কিছু বলা হয়, সেকুলার রাষ্ট্র, এই কথা অনেকে বলে। এই দেশের একটা ইসলামী চেহারা, যে চেহারাটাকে দুর্বল করে ফেলে, অনেকে এটা বুঝেও না। বলার মধ্যে দুইটা শ্রেণী আছে। একটা শ্রেণী আছে সেকুলারিস্ট, আর একটা শ্রেণী আছে আমাদের মতোই মানুষ, কিন্তু তারা অনেক কিছু করা যাচ্ছে না যে এটা বোঝানোর জন্য এই কথাটা বলেন। কিন্তু এটা একটা আসলে আত্মসমর্পণের মতো হয়ে যায়, অসহায় আত্মসমর্পণের মতো, যেটা সেকুলার স্টেট তো যত উল্টাপাল্টা আইন কানুন থাকতে পারে এটা নিয়ে আমাদের আসলে মেনে নিতে হবে, এরকম না। আসলে বাংলাদেশে 85% চেয়ে বেশি মানুষ মুসলিম। এটা ঘোষিত পিওর সেকুলার স্টেট নাও আসলে। এটার উপরে এখনও বিসমিল্লাহির রহমানির রহিম বাক্যটা আছে। এখনও আপনার রাষ্ট্রধর্ম ইসলাম, এই দেশের রাষ্ট্রধর্ম ইসলাম হিসেবে স্বীকৃত আছে, এই সংবিধানেই আছে। তো এই সব কিছুর পরেও এমন অনেক আইনও আছে যে আইনগুলো এতটা ইসলাম বিরোধী না, যেখানে ইসলাম বিরোধী আইনগুলো অনেক সেকুলার দেশগুলোর নিয়েছে। যেমন সমকামিতার ব্যাপারে বাংলাদেশের আইনে এখন এটা শাস্তিযোগ্য অপরাধ। আর এইখানে এই ছেলেটা, সিলেটের এই ছেলেটা, যে ছেলেটা আপনার প্রশ্ন উক্ত দুইটা ঘটনার সঙ্গে সে জড়িত। প্রফেসর সরোয়ার সাহেবের সঙ্গে হুমকি দিয়ে লেখা, হত্যার হুমকি দেওয়া এবং পুলিশের স্টেশন উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া। কিন্তু ছেলেকে গ্রেফতার করা হয় নাই। না আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব পালন করেছে, না গণমাধ্যমগুলো এই নিউজটা প্রকাশ করেছে। অথচ সামাজিক মাধ্যমে এটা নিয়ে অনেক প্রতিবাদ হয়েছে। সরোয়ার সাহেবের পক্ষে অনেকেই কথা বলেছেন, উনি নিজে অনেক বেকুল হয়ে নিরাপত্তার জন্য কথা বলেছেন। গণমাধ্যমগুলো এটা আনে নাই, সেইভাবে আনে নাই। আবার যখন সে সমকামিতার পক্ষে একটা ক্যাম্পেইনে নেমেছে, তখন এটার নিউজগুলো করেছে। অথচ এটা বাংলাদেশে আইনগতভাবে নিষেধ একটা জিনিস, একটা অন্যায় জিনিস। এটার পক্ষে একটা প্রচারণা চালানো, এটাও তো অন্যায়ই হওয়ার কথা। এখানে লজিক্যাল একটা ফাঁক অবশ্য থাকে। অনেক সময় অনেকে বলে যে আইনের দৃষ্টিতে জিনিসটা এখনও বেআইনি, কিন্তু এটা একটা মানে নিরেট একটা আইনগত ফাঁক। কিন্তু একজন মানুষ দাবি জানাতে পারে যে আইনটা পরিবর্তন করা হোক, এটা হইতে পারে। কিন্তু ক্যাম্পেইন চালানো এবং এটার জন্য এটা একটা দাবিতে পরিণত করা, এবং এটা শুধুমাত্র ওই দাবি না যে আমি এই আইনটা নিয়ে আমার ভিন্ন মত আছে, আমি এই আইনটার পরিবর্তন বা সংশোধন চাই, বরং আমি চাই বাংলাদেশে এই পরিস্থিতি পরিবর্তন হয়ে যাক এবং ওইখানে আমি ভূমিকা রাখছি। সূক্ষ্ম একটা বিভাজন আছে। গণমাধ্যমগুলো এই কাজটা করেছে। এখন যদি বাংলাদেশে কেউ ওইভাবে দাঁড়ায়, এটার পক্ষে আমি কতটুকু, কোন অংশ পর্যন্ত, এটা একটা ভিন্ন তর্ক। যে বাল্য বিয়ে বিরোধী যে আইন আছে, এই আইনটা উঠিয়ে দেওয়া উচিত, এবং যারা এই আইনটাকে প্রয়োগ করে 15 বছরের 16 বছরের মেয়ের বিয়ার মজমাত ভেঙে দেয় এবং গরিব বাবাকে গ্রেফতার করে নিয়ে যায় এবং গরিব বরকে গ্রেফতার করে নিয়ে যায়, তাদেরকে থামানো উচিত এবং তাদেরকে অতি উৎসাহী হলে শাস্তি দেওয়া উচিত। এমন একটা আইন রাষ্ট্রীয়ভাবে করা উচিত। এটা যদি কেউ দাবি জানায়,
এই দাবিটাও দাবি জানাইতে পারে, মানে দাবি জানানো পর্যন্ত এটা অন্যায় না, কিন্তু এটা যদি কেউ প্রয়োগ করতে যাইতে থাকে এই আইনটা পরিবর্তনের আগে, তাহলে সে বিপদে পড়ে যাবে এবং সমস্যায় পড়ে যাবে। মানে আইনের প্রায়োগিক দিক থেকে, সেই দিক থেকে এই ছেলেটার এই প্র্যাকটিস এবং এই ক্যাম্পেইন এবং এই জটিলতা তৈরি করাটা, এইটা আইন লঙ্ঘনমূলক একটা স্টেজে চলে গিয়েছিল, কিন্তু গণমাধ্যমগুলো এই নিউজটা দিয়েছে। এটা অনেক সময় হয় মূল্যবোধ ঘটিত ব্যাপারগুলোতে, অপর দিকের যে জিনিসটাকে মুসলমানরা কম পছন্দ করে ওই জিনিসটাকে তারা যেহেতু পছন্দ করে নিউজটা দিতে থাকে। লাইফস্টাইলের ক্ষেত্রে দেখবেন, শিক্ষার ক্ষেত্রে দেখবেন, খেলার ক্ষেত্রে দেখবেন, এমনকি বিনোদনমূলক অনেক বিষয়ের ক্ষেত্রেও দেখবেন যে এই নিউজটা প্রচার করার দ্বারা মানুষের নৈতিক অবক্ষয়ের একটা দরজা খুলে যাবে, কিন্তু তারা এই নিউজটা প্রচার করে দিবে। এবং তাদের অনেক শব্দ প্রয়োগের ক্ষেত্রেও আপনি এটা দেখবেন, ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে, বলবে উনি অনেক সাহসী পদক্ষেপ নিয়েছেন, উনি অনেক উদার হয়ে উঠেছেন। মানে পোশাক খুলে ফেলেছে সে উদার, সে শর্ট পোশাক পরেছে সে সাহসী। মানে দুনিয়াতে অনেক মেয়ে লং জাম্প দিয়ে সাহসী হয়, ভালো রেজাল্ট করে সাহসী হয়, পাহাড় থেকে ঝাঁপিয়ে পড়ে সাহসী হয়, কিন্তু আমাদের গণমাধ্যমের কাছে পোশাক ছোট করলেই সে সাহসী। এমনি কলিজায় তার ভয় থাকুক, যাই থাকুক, অথবা চরিত্র যত খারাপই থাকুক, আপনার মানে সাহসী হওয়ার এবং সাহসী পদক পাওয়ার আমাদের গণমাধ্যমের কাছে একটা বড় মাধ্যম হলো, নারী হইলে তার পোশাক ছোট হইতে হবে, আর পুরুষ হইলে তার ধর্মবিরোধী বা সমাজ বিরোধী কোনো একটা কথা বলতে হবে, তাহলে সে খুব সাহসী। দুইটাই একটা বিচ্যুত জিনিস আমাদের ধর্ম এবং আমাদের সামাজিক মূল্যবোধের দিক থেকে। এই জন্যে গণমাধ্যমগুলো অনেক দিন পর্যন্ত এইভাবে চলেছে, তো আমার কাছে মনে হচ্ছে এখন তারা চ্যালেঞ্জের মুখে পড়ার সময় হয়েছে। আমরা ছোটকাল থেকে দেখেছি যে গণমাধ্যম যা বলতে চেয়েছে মানুষ তাই গ্রহণ করেছে, কারণ গণমাধ্যমের বাইরে বলার কোনো জায়গা ছিল না। কিন্তু এখন সামাজিক মাধ্যমের দরজা খুলে গেছে। গণমাধ্যম স্যাবলামি করলে, দুষ্টামি করলে, মানুষের মূল্যবোধ এবং চিন্তার লাইনের বাইরে গিয়ে উল্টা কাজ করতে থাকলে সামাজিক মাধ্যমেই মানুষ তুলোধুনো করতে থাকবে, এবং সেই গণমাধ্যমকে বয়কট করার আহ্বান জানানো, বর্জন করা, উপেক্ষা করা। মানুষের সামনে এখন তথ্য সংগ্রহের অনেক ক্ষেত্র রয়েছে। কোনো একটা গণমাধ্যম যদি এককভাবে দেখেন আপনি, আমাদের মূল্যবোধ, চিন্তা, রাষ্ট্র, আমাদের সার্বভৌমত্ব এবং আমাদের যে ঈমান, আকীদা এবং পোশাক নীতি, আমাদের শিক্ষা ইত্যাদির বিরুদ্ধে অব্যাহত অবস্থান নেয়, আপনি দেখবেন এটা আইন শৃঙ্খলা গঠিত পদক্ষেপ নেওয়ার আগে সামাজিকভাবে মানুষ ক্ষুব্ধ হয়ে ওঠে। কারণ ওই যে তারা তাদের মতামতটা ব্যক্ত করতে পারে। মানুষের উপেক্ষা শক্তি এখন অনেক প্রবল। অনেক দিন পর্যন্ত গণমাধ্যমের ট্রিটমেন্টের প্রভাব অনেক বেশি ছিল, এটা এখনও আছে, কিন্তু তার চেয়ে অনেক পাওয়ারফুল হচ্ছে মানুষের উপেক্ষা শক্তি, মানুষের প্রত্যাখ্যান শক্তি, মানুষের বর্জন শক্তি এবং মানুষের প্রতিক্রিয়া শক্তি। আমি গণমাধ্যমের কর্তাদেরকে, যারা একটু বাম ওরিয়েন্টেড অথবা ইসলামের সঙ্গে দূরত্ব রক্ষাকারী অথবা যারা কর্মী, তাদেরকে বলবো দেশ, সমাজ, মানুষের জন্য কোনটা কল্যাণকর আদর্শের দিক থেকে এবং প্র্যাকটিসের দিক থেকে, এই দিকগুলো সামনে নিয়ে যেন তারা কাজ করেন, তাহলে তাদের কাজ সুন্দর হবে। আর মানুষের উপেক্ষা, অবজ্ঞা এবং প্রতিক্রিয়া প্রত্যাখ্যানের যে ভাষা, শক্তি, এটাও যেন তারা অনুভব করার চেষ্টা করেন। তা না হলে একতরফাভাবে কোনো এজেন্ডা নিয়ে হয়তো নেতিবাচক কাজগুলো করতে থাকবেন, কিন্তু সমাজে খুব খারাপ শ্রেণী হিসেবে তারা চিহ্নিত হবেন। এটা তাদের জন্য ঠিক হবে না। আন্তর্জাতিক মিডিয়ার যে প্রভাব, মানে এটা কি বাংলাদেশের গণমাধ্যমে যে ইসলাম বিরোধী মনোভাব, এটা তৈরি করতে কোনো কাজ করে কিনা, প্রভাব বিস্তার করে কিনা? জি, আন্তর্জাতিক শুধু গণমাধ্যমের প্রভাব না, আন্তর্জাতিক অনেক কিছুর প্রভাব আমাদের সমাজকে প্রভাবিত করে। আগে করতো না, এখন করে। বিশেষ করে আপনি গত 50-60 বছর ধরেই এটা বলতে পারেন। শিক্ষার ক্ষেত্রে করে, পোশাকের ক্ষেত্রে করে, ফ্যাশনের ক্ষেত্রে করে, গণমাধ্যমেও করে। আবার একটা সামঞ্জস্য হলো বা একটা সাদৃশ্যপূর্ণ ব্যাপার হলো যে গণমাধ্যম এই সবগুলো পরিবর্তন বা প্রভাবকে বহনও করে। মনে করেন পোশাকের ক্ষেত্রে যে প্রভাবটা সে আনে আন্তর্জাতিক মানে বলয় থেকে, অথবা লাইফস্টাইলের ক্ষেত্রে আনে, এটাকে প্রতিনিধিত্ব করে গণমাধ্যম, চেহারাটা উঠায় নিয়ে আসে গণমাধ্যম। ফ্যাশনটা সে শিখায় এবং সে এইভাবে করতে হবে, এইভাবে শিখতে হবে, জিনিসগুলো শিখায়। এটার একটা প্রভাব এখানে থাকে। আরেকটা দিক হচ্ছে মানুষের ভেতরে যখন মুসলিম দেশগুলোর মধ্যে আধুনিক শিক্ষিত মানুষের মধ্যে এক ধরনের হীনম্মন্যতা চলে আসে, এটা যারা রাষ্ট্র চালান তাদের মধ্যেও হতে পারে, শিক্ষিত বিভিন্ন জায়গায় শিক্ষকতা করছেন তাদের মধ্যে হতে পারে, আবার গণমাধ্যমে যারা আছেন তাদের মধ্যেও হতে পারে। এই জায়গাগুলো ব্যাপক হয়ে উঠলে, হীনমন্যতা মুসলিম দেশের শিক্ষিত শ্রেণীর মধ্যে, তখন পশ্চিমা দেশগুলোর ভ্যালুজ বা মূল্যবোধের ব্যাপক প্রভাব এখানে আসতে থাকে, যেটা মুসলমানদের বিরুদ্ধে যায়। গণমাধ্যমে এটা অনেক ব্যাপক।
আর গণমাধ্যমের ব্যাপকতাটার আরেকটা দিক হলো, গণমাধ্যম তো একটা প্রাত্যহিক জিনিস। প্রতিদিন পশ্চিমা মিডিয়া গোটা পৃথিবী, মুসলিম দেশের বিভিন্ন ঘটনা নিয়ে যে বিশ্লেষণ করে, এবং মধ্যপ্রাচ্য, এশিয়া, ইউরোপ, আফ্রিকা লাইফস্টাইল নিয়ে যে ব্যাখ্যাগুলো করে, মডার্নিজম নিয়ে যে ব্যাখ্যাগুলো করে, তারপরে সভ্যতার উত্থান পতন নিয়ে যে ব্যাখ্যাগুলো করতে থাকে, এগুলো এখানকার মানুষগুলো কপি করে এবং সেটা পৌঁছানোর চেষ্টা করে। এটা এভাবেও তারা এখানে নিয়ে আসার চেষ্টা করে। এতে জেনারেশনের মনস্তত্ত্বটাকে তার নিজের জাতি এবং গোষ্ঠী থেকে দূরে সরিয়ে পশ্চিমের দাসে পরিণত করার একটা খেলায় তারা যুক্ত হয়, বুঝে না বুঝে। অনেকে এটা এজেন্ডা হিসাবে করে, অনেকে এটাকে আধুনিকতাই মনে করে, যাতে ওঠার প্রক্রিয়া মনে করে। এটা একটা কাজের সঙ্গে দুইটা শ্রেণী যুক্ত হয়। একটা শ্রেণী এজেন্ট হিসাবে যুক্ত হয়, এরা অনেক পণ্ডিত শ্রেণী। আরেকটা শ্রেণী মনে করে যে এই কাজটা করলে আমাকে খুব স্মার্ট মনে করবে, অথবা আমি সাংবাদিক হিসাবে, গণমাধ্যম কর্মী হিসাবে, বুদ্ধিজীবী হিসাবে, শিক্ষিত হিসাবে আমি একটা অভিজাত স্তরে গিয়ে পৌঁছবো, এই জন্য সে করতে থাকে। নেট রেজাল্ট হইল এদের উভয়ের দ্বারা এই সমাজের ক্ষতি হয়। অনেক সময় দেখা যায় যে গণমাধ্যমে ধর্মীয় অনুশীলন বা ইসলামকে ভালোবাসেন এরকম, বা আলেম ওলামাদের বিভিন্ন মন্তব্যকে, বিভিন্ন কথাবার্তাকে চরমপন্থী হিসেবে প্রচার করা হয় গণমাধ্যমে। এর কারণটা কি? হ্যাঁ, এটাকে আমি তিনটা ভাগে ভাগ করার চেষ্টা করি। একটা হলো, দেখেন, গণমাধ্যমের ওই পশ্চিমা অনুকরণ এবং ইসলামোফোবিক যে একটা প্রতিষ্ঠিত দৃষ্টিভঙ্গির একটা লাইন আপ আছে, এটারই একটা অংশ হচ্ছে, একটু আগেও আমি বলেছি, ইসলাম রিলেটেড বিভিন্ন ইস্যুতেই তার একটা বৈরী আচরণ করবে। এটার একটা খুব গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে, আরও গুরুত্বপূর্ণ অনেকগুলি পার্ট আছে। একটা অংশ হচ্ছে ইসলামী ব্যক্তিত্বদেরকে খাটো করা। এটা ইসলামী বলতে প্রথাগত দ্বীনি ইলমের সঙ্গে জড়িত ওলামায়ে কেরাম, যারা ইসলামী ব্যক্তিত্বের মধ্যে সবচেয়ে শ্রদ্ধাভাজন মুসলিম জাতিগোষ্ঠীর মধ্যে, দায়ী সমাজ, যাদের সবাই হয়তো আলেম নন, আবার ইসলামী এমন ইন্টেলেকচুয়াল শ্রেণী যারা কলেজের প্রফেসর, ইউনিভার্সিটির প্রফেসর, শিক্ষিত লেখক, কিন্তু মন মানসিকতাটা ইসলামী ভাবাপন্ন, এবং এটা নিয়ে তার কাজও আছে, গবেষণাও আছে। এইসব মানুষের কখনো কোনো তাদের যেসব ভালো ভালো বক্তব্য থাকে, এগুলোর ভালো প্রচার তারা দিতে পারে না, দেয় না। তাদের গাইডলাইনমূলক কথাবার্তাগুলো, তাদের সমাজকে উপকৃতি পৌঁছানোর মতো কথাগুলো, অথবা সমাজে তাদের একটা আলাদা আসন চিহ্নিত করবে, এত পাওয়ারফুল কথা, ওই কথাগুলো নিয়ে তারা ভালো প্রচার দেয় না। কিন্তু কোনো কারণে কোনো দুর্বল কথা যদি তারা পেয়ে যায়, এটা একটু আক্রমণাত্মক হতে পারে, অথবা একটু লুজ একটা কথা হইতে পারে, এটা মানুষের হয়। মানুষের মনোভঙ্গি অথবা আচার আচরণের মধ্যে অনেক ধরনের প্যাটার্ন থাকে, অনেক মানে টাইমেরও অনেক ভিন্নতা থাকে। খুব সিরিয়াস মুডে মানুষ যখন কথা বলে তখন একভাবে কথা বলে, কিন্তু মানুষ উত্তেজিত অবস্থায় অথবা খুব উদাসীন অবস্থায় মানুষ আরেকভাবে কথা বলে। তো এইরকম কথা পেলে তারা এটা মাতামাতি শুরু করে। সেম টাইম একই ধরনের লুজ মুডে যদি অন্য কোনো প্রফেসর, যিনি বামপন্থী লেখক, সম্পাদক, তাদের কোনো ঘটনা প্রকাশ হতে থাকে, এটা সামনে আসে না। আপনার সঙ্গে আমি কথা বলছি 2025 অক্টোবরের একদম শেষ দিকে, 30 তারিখ। আপনার জানা আছে কিনা, গত 2-2.5 সপ্তাহের মধ্যে ঢাকার একটি অনলাইন পত্রিকার বাংলা বিভাগীয় সম্পাদকের বিরুদ্ধে তার একজন নারী কর্মী আত্মহত্যা করেছে। তার বিরুদ্ধে অভিযোগ জানিয়ে গেছে যে তার ইপটিজিংয়ের কারণে, তার নারী নিগ্রহমূলক আচরণকে সহ্য করতে না পেরে সে আপনার আত্মহত্যা করেছে, বা এই টাইপের একটা অভিযোগ উঠেছে। এইটা নিয়ে যেভাবে নিউজ হওয়া উচিত ছিল বাংলাদেশে, যেভাবে আলোচনা হওয়া উচিত ছিল, আপনি দেখবেন মূলধারার মিডিয়াগুলো প্রথমে এটা আনেই নেই আলোচনায়। এটা ফেসবুকে কেউ কেউ একটু খোঁচা দেওয়ার চেষ্টা করেছে, যারা মূলধারার বাম ঘেঁষা মিডিয়াগুলোতে কাজ করে, যারা ওই লোকটাকেও চিনে যে এখন অভিযুক্ত, এবং যে মেয়েটা আত্মহত্যা করেছে তাকেও চিনে, এবং যে লোকটা অভিযুক্ত, নাম বলছি না আমি, সে একসময় প্রথম আলোতে চাকরি করতো, কাজ করতো। এই সবগুলো প্রসঙ্গ নিয়ে ফেসবুকে আলোচনা হয়েছে। এখনও তাকে গ্রেফতার করা হয়নি। আপনি আইন শৃঙ্খলা বাহিনীর গাফলতি দেখেন। এবং মিডিয়াগুলোতে এই কাজ, সেম কাজ কোনো একজন আলেমের ক্ষেত্রে যদি হইতো, আলেম লেখক, আলেম ব্যক্তিত্ব, আমি এখানে একটা ছোট্ট কৈফিয়ত আগে দিয়ে নিই। অনেকে বলে যে আপনি আলেমদেরকে এখানে টানেন কেন, ওদের মতো চরিত্র খারাপকে আলেমদের হওয়া উচিত, এটাকে একসাথে তুলনা করাই তো ঠিক না, এটা তারা বলে। এই কথাটা আমি মানি, আলেমরা সাদা পোশাকের মানুষ এবং তাদেরকে টানা উচিত না, এটা আমি মানি। কিন্তু তারা কিন্তু আলেমদেরকে তাদের চেয়ে খারাপ দেখানোর জন্য সবসময় রেডি থাকে। তারাই কিন্তু এই তত্ত্বটা মানে না।
যারা বলে যে আপনি আলেমদেরকে টানেন কেন, তারা কিন্তু আলেমদের ত্রুটি যখন উপস্থাপন করে তিলকে তাল করে এবং অব্যাহতভাবে করতেই থাকে, দেখাতেই থাকে। আর এখানে আত্মহত্যা করে ফেললো একটা মেয়ে, তার মানে খুব বাজে একটা উদাহরণ দেওয়ার কারণে বা বাজে কথা বলার কারণে, যেটা এসেছে নিউজে পড়ে অথবা ফেসবুকে এসেছে। ওই লোককে এখনো গ্রেফতারি করা হয়নি, ভালো করে নিউজই করা হয়নি। তার মানে হচ্ছে তরুণ প্রজন্ম এবং দেশের বিরাজমান জনশ্রেণীর কাছে ইসলামের মানুষ যারা আলোচক, বক্তা, তারপরে আলেম, স্কলার, প্রফেসর, দায়ী, এদেরকে যেন অত্যন্ত ঘৃণার চোখে মানুষ দেখে। কোনো কথা শুনলেই যেন বিরক্ত হয়। কিছু ভুল তো মানুষ এমনিও করে, ওই ভুলটাকে এত হাইলাইট করে, এতে হয় কি সমাজে ইসলাম স্প্রেড করা, ইসলামের শিক্ষাগুলো ছড়িয়ে দেওয়ার দরজা বন্ধ হতে থাকে। তাদের মূল লক্ষ্য থাকে ওইটা। আসলে তারা মূলত আলেমদেরকে টার্গেট করে ইসলাম কি টার্গেট করে। হ্যাঁ, একসাথে মিলাবো না আমি, আলেম আর ইসলাম এক না, ব্যক্তি আর ইসলাম এক না, কিন্তু তাদের লক্ষ্য থাকে ইসলামের কণ্ঠগুলোকে স্তিমিত করে নিয়ে আসা, টার্গেটে নিয়ে আসা, যেন নতুন প্রজন্ম বা আধুনিক পৃথিবীর মানুষগুলো তাদেরকে সংশয়ের চোখে দেখে, কথা শুনবে, হাসবে। ও আপনি এটা বলেন, আপনারা তো ভালো মানুষ না, আপনারা তো এই করেন ওই করেন, মানে অহেতুক এত অভিযোগ তাদের ব্যাপারে দাঁড় করায় রাখবে, মানে যেন এই সমাজ এবং এই পরিবেশ ইসলামের কোনো একটা কণ্ঠের প্রতি আস্থাশীল না হয়। এটা একটা দিক। আমি বলছিলাম 3টা ভাগে কথা বলবো। 2 নম্বর দিক হলো, আমি ব্যক্তিগতভাবে মনে করি এবং আমি যে কথা বলে দেখেছি অনেক সিনিয়র আলেমরা মনে করেন, আলেম এবং ইসলামী স্কলারদের মঞ্চে, ময়দানে, মাঠে কথা বলার সময় আরো সংযত হওয়া দরকার। এটা আমি দ্বিতীয় ধাপে কথাটা বলছি। আমরা মাইক পেয়েছি এবং আমাদের সামনে 1000 জন মানুষ থাকেন, এই উত্তেজনায় যেন ঘন ঘন এই ঘটনা না ঘটে যে আমরা হুমকি দিতে থাকি, আইন শৃঙ্খলা ভঙ্গ করার মতো কথা বলতে থাকি, এটা যেন না ঘটে। হইতে পারে এত ইন্টেনশন আসলে আমার নাই, আমি আসলে একটা জজবা শুধু মানুষের জাগরণের জন্য বলছি। শব্দের ব্যাপারে সচেতন থাকা উচিত, আইন ভাঙছে কিনা কথায় সচেতন থাকা উচিত। আমাকে একটা মঞ্চে বসানো হয় মানেই আমার অনেক দায়িত্ব দেওয়া হয়েছে আমাকে, অথবা আমাকে মাইকের সামনে বসানো হয়েছে মানেই আসলে আমি অনেক লোড নিয়েছি নিজের উপরে। মানুষ আমাকে একটা বড় চেয়ারে বসিয়েছে, এখন আমাকে কথা বলার সময় একজন মিনিস্টার যেভাবে চিন্তা করে তার চেয়ে অনেক বেশি চিন্তা করতে হবে, অনেক দায়িত্ব নিয়ে কথা বলতে হবে আমাকে। এবং বিভিন্ন শ্রেণী সম্পর্কে কথা বলার ক্ষেত্রে, ব্যবসায়ীদের সম্পর্কে, ব্যাংকারদের সম্পর্কে, নারীদের সম্পর্কে, ডাক্তারদের সম্পর্কে। দেখেন, এই সমাজের প্রত্যেককে নিয়ে বলার মতো কথা ধর্মীয় সমাজেরও আছে, অন্যদেরও আছে, দুদকলাদেরও আছে। এবং কেউ যদি সমাজে শুদ্ধি অভিযান চালানোর মতো অন্য কাজ করে তারাও বলতে পারে। শুধু এই শ্রেণী না, আরো অনেক শ্রেণী আছে, আলেমদেরকে নিয়েও বলতে পারে। কিন্তু আমরা বিশুদ্ধারের ভাষা মাহফিলে অথবা মঞ্চে যদি এমন নারীদের ব্যাপারে যদি কথাগুলি এমন হইতে থাকে, তারা কষ্ট পাইতে থাকে। সব মেয়ে এখন পর্দা করে না, করবেও না। আপনি দাওয়াত দিবেন, ফজিলতের কথাগুলোও বলবেন এবং ইসলামের শিক্ষাটাও বলবেন, কিন্তু চেতায় দেওয়া বিশাল একটা শ্রেণী আপনার কথার দ্বারা আহত হয়ে পড়ে গালাগালি করতে থাকবে, এতে কি দাওয়াত আপনি দিলেন? ঠিক একইভাবে চিকিৎসকদের ব্যাপারে, ব্যবসায়ীদের ব্যাপারে, হ্যাঁ জালেমদের ব্যাপারে কিছু কঠোর কথা থাকবে সমাজে, যারা সবসময় এটা পলিটিক্যাল ম্যানও হতে পারে, বিজনেসম্যানও হইতে পারে। দখলবাজ শ্রেণীর বিরুদ্ধে আপনার ঝাঁঝালো কথা থাকবে, আবার সেটাও যেন আইনের মধ্যে থাকে। মানুষ যেন কথার ভালো অংশটা বেশি পায়, মানুষ যেন আপনার কথার মধ্যে ইতিবাচকতা, দায়িত্বশীলতাটা বেশি পায়, এটা খেয়াল রাখা। এটা খেয়াল রাখলে কথা ইফেক্টিভ হবে এবং ত্রুটির সন্ধানীরা ব্যর্থ হবে। আমাদের মিডিয়াগুলো সুযোগ সন্ধানী, তাদের মিডিয়াগুলো মানে এক শ্রেণীর মিডিয়া, সবাইকে ঢালাও বললে অনেকে উত্তেজিত হয়ে যায়। এক শ্রেণীর মিডিয়া সুযোগ সন্ধানী, আপনার ত্রুটি ধরার চেষ্টা করবে। এটা মাথায় রেখে আপনি সমাজের বিভিন্ন শ্রেণীকে শুদ্ধ করার জন্য ইসলামের যে দায়িত্ব পালন করেন। ইতিবাচক কথাও বলেন, ধমকের কথাও বলেন। কোরআনে কারীমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে 2টা সিফতকে পাশাপাশি উল্লেখ করা হয়েছে, বিপরীতমুখী 2টা সিফত, বাশীর ও নাজির, সুসংবাদও দান করবেন এবং মানুষকে ভয়ও দেখাবেন। তিনি জাহান্নামের ভয় দেখাবেন, জান্নাতের সুসংবাদ দিবেন, নেক কাজের সুসংবাদ দিবেন, মন্দ কাজ থেকে ভয় দেখাবেন মানুষকে। আলেমরা অথবা ইসলামের দায়ীরা, স্কলাররা এই কাজগুলো করবেন। ভাষাটা সুন্দর হবে, আইনের ভেতরে থাকবে এবং দায়িত্বশীলতা থাকবে, তাহলে সুন্দর হবে। এটা হলো আমার 2 নম্বর কথা। 3 নম্বর কথা হচ্ছে, সমাজের যারা আলেমও না, ইসলামী ব্যক্তিও না, উল্টা শ্রেণীর মানুষ, তাদের কাজ এবং তাদের কথা দোষ ধরার নিয়তে না, তুলনা করা যে ইসলামের মানুষগুলো কেমন আর এইসব মানুষগুলো কেমন, তার ব্যক্তিগত আচার আচরণ, তার খানাপিনা, তার আয় উপার্জন, তার
বক্তৃতার অংশটা শুনলে তাকে অনেক ত্যাগী মনে হইতে থাকে। একটু আগে আপনাকে আমি বলেছি, বাংলাদেশের বেশিরভাগ বাম সাংবাদিক এখন দেখবেন ভূমিদস্যুর পত্রিকায় কাজ করে এবং ব্যাংক লুটেরাদের পত্রিকায় কাজ করে, মিডিয়ায় কাজ করে, আলেমদেরকে গালাগালি করতে থাকে, মৌলবাদী, পশ্চাৎপদ এবং এরা পুঁজিপতি শ্রেণীর দালাল হয়ে যায়, এইসব কথা তারা বলে। কিন্তু তারা ওইসব পুঁজিপতিদের আন্ডারে কাজ করে যাদের পরিবারের বাইরে টাকা পয়সা, লুটপাট, চারিত্রিক স্খলন, দুর্নীতি, এইগুলি নিয়ে প্রতিদিন নিউজ হওয়ার মতো ঘটনা সামাজিক মাধ্যমে আসতে থাকে। প্রায় সময় তাদের আন্ডারে কাজ করে, গোলামের মতো কাজ করে, সাফাই গায়। মানে সে শুধু কাজই করে না, একটা তো হইল যে আমি ওনার বাসার কর্মী, চা পান খাওয়াই, এটা না, তার বুদ্ধিবৃত্তিক দাসত্ব করে। সে ওই 1000 কোটি টাকার মালিক, করে লামপট্ট, তার পত্রিকায় সে লেখে উনি ফুলের মতো চরিত্র। এই কাজগুলো করার জন্য এদেরকে নিয়োজিত করা হয়। এদের তো এই আক্ষেপেই মরে যাওয়া উচিত। মানুষকে কি আঘাত করবে, কি আক্রমণ করবে? যাদের চরিত্র এবং যাদের ব্যক্তিত্ব, যাদের স্কলারশিপ নির্ভর করে, যাদের মানে মেধাবিত্বটা নির্ভর করে এইসব পুঁজিপতি, মানে যারা ব্যাংকের টাকা লুট করে বসে থাকে এবং দেশের মাটি জমিন দখল করে এবং বিজনেস নষ্ট করা বিজনেস করে, যারা গরিব মারা বিজনেস করে 1000 কোটি টাকার মালিক হয়েছে, এদের দাসত্ব করার জন্যে বুদ্ধিবৃত্তি আর মিডিয়ায় কাজ করে যারা, এরা অন্যদের কি ভুল ধরবে? এদের তো নিজের সন্তানরে বারবার চেহারা দেখানো উচিত যে বাবা আমি তো চোর, আমি তো বাটপার, আমি দুনিয়ার বাংলাদেশের সেরা দস্যুর পেছনে কাজ করি, আমার কলাম লেখি, আমার আমি তার পক্ষে লিখি, আমার চেয়ে অপরাধী এই সমাজে তো আর কেউ নাই। এই অনুশোচনা নিয়ে তার বিবির সঙ্গে প্রতি রাত্রে তার দেখা করা উচিত। সে অন্যদের কি বলবে? তো আমি আপনার এই প্রশ্নের উত্তরে বলবো যে আমার সমস্ত ইসলামী স্কলার ভাই বন্ধু সবার যেরকম সচেতন হওয়া উচিত দায়িত্বশীল বক্তব্যের ব্যাপারে, আর মিডিয়ার অপপ্রচারের ব্যাপারেও সচেতন হওয়া উচিত। নাকচ করবে তারা, এর কথা শুনবেন না, এর চরিত্র খারাপ, এর এটা খারাপ। আমি সাধারণ মানুষকে বলবো নিজের বিবেচনাকে প্রখর করবেন। আসলেই যদি মনে হয় যে কোনো একজন মানুষ ইসলামের পোশাক পরে ক্ষতি করছে সমাজের, বারবার এটা সামনে আসে, আপনি তাকে বাদ দেন। সমাজে অনেক ইসলামী ব্যক্তিত্ব আছে যাকে আপনার পছন্দ হয় এবং আপনার পরীক্ষায় মানে ইসলামী মহলেরও একটা নিজস্ব অঙ্গন বিবেচনা বোধ আছে, মনে হয় যে এই মানুষটা ভালো, আপনি তার কথা শুনেন। এই তথাকথিত মিডিয়ার চিহ্নায়নের কারণে আপনি কাউকে নিয়ে এনো না, বর্জনও করেন না। তারা দেওয়ার কারণে তাকে নেওয়ারও দরকার নাই, তারা ফেলে দেওয়ার কারণে তাকে আপনার বাদ দেওয়ারও দরকার নেই। আপনি দেখেন ধর্মপ্রাণ মানুষরা কাকে দেখে, আলেমরা কাকে মার্ক দেয় যে হ্যাঁ উনি যোগ্য মানুষ, আপনি এটা দেখলেই পাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করুন। বর্তমান তো সোশ্যাল মিডিয়ার যুগ, গণমাধ্যমের পাশাপাশি সোশ্যাল মিডিয়া একটি অনেক বড় প্রভাব রাখে তথ্য উপাত্ত বিভিন্ন তথ্য নেয়ার ক্ষেত্রে। তো বর্তমানে পক্ষে বিপক্ষে অনেক কথাই আসে, সেটা ইসলামের দিকে পজিটিভ হোক নেগেটিভ হোক। এখন আমরা যারা সাধারণ মানুষ বা আমাদের আলেম ওলামা যারা আছেন বা ওভারঅল সবাই মানে বিষয়গুলোকে কিভাবে নিবে, কিভাবে জাজ করবে, এই বিষয়ে কিছু বলেন। এটা একটা ভালো প্রসঙ্গ বলেছেন। এতক্ষণ আমরা মিডিয়া নিয়ে কথা বলছিলাম। মিডিয়া মানে আনুষ্ঠানিক মিডিয়া, যেগুলো মূলধারার মিডিয়া বা অনুমোদিত মিডিয়া, ইনস্টিটিউট হিসেবে কাজ করে যারা। কিন্তু সামাজিক মাধ্যম এটা গত 10 বছরের একটা জ্বলন্ত বাস্তবতা বাংলাদেশের প্রেক্ষাপটে, সারা পৃথিবীর প্রেক্ষাপটে। পৃথিবীতে হয়তো আরেকটু আগে শুরু হয়েছে, কয়েক বছর আগে, বেশি আগে না। সামাজিক মাধ্যম একটা সমুদ্র, অনেক রকমের স্রোত এখানে থাকে, ইতিবাচকতার নেতিবাচকতার। আর ফেসবুকের কর্তৃপক্ষের পক্ষ থেকে এক ধরনের নিয়ন্ত্রণ থাকে, যে কারণে বৈশ্বিক এবং দেশীয় অনেক কিছুর ক্ষেত্রে ইসলামী শক্তি বাধাপ্রাপ্ত হয় তাদের আলোচনা করার ক্ষেত্রে। এটা একটা অন্য জটিলতা। কিন্তু সামাজিক মাধ্যম ইনফ্লুয়েন্সের ক্ষেত্রে বিশাল ভূমিকা রাখে। গত কয়েক বছরে নির্বাচন, রাজনীতি, বিপ্লব, আন্দোলন, অনেক কিছুর ক্ষেত্রে অনেক ভূমিকা রাখতে পারে। আপনি হয়তো শুনেছেন, আমি নিজেও শুনেছি, একদম কংক্রিট তথ্য নাই আমার কাছে, যে আরব বসন্তের যে একটা অভিযান গেছে গত 10 বছর আগে, বেশ কয়েকটা আন্দোলন ফেসবুক থেকে শুরু হয়েছে ওইসব দেশে, এবং সৌদি আরবের মতো দেশসহ কোনো দেশ, এখন তো ইসরায়েলের ব্যাপারেও শুনেছি, যারা ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে বসে তাদের দেশকেন্দ্রিক কোনো পলিটিক্যাল জটিলতা যেন তৈরি ফেসবুক থেকে হইতে না পারে, এবং সেখানে কি কি হস্তক্ষেপ করা যেতে পারে, ওইরকম কোনো আইডি হইলে দ্রুত থামায় দেওয়া, প্রচারটা না হইতে দেওয়া, ফেসবুকের হেল্পও নেয়, তারা নিজেরা বসে এটা করে। এবং আপনি গত জুলাই আন্দোলনে
এখানে দেখবেন যে ফেসবুককে ডিএক্টিভ করার ক্ষেত্রে সরকারের একটা বড় ভূমিকা ছিল। এটা এই জন্যে যে মূলধারার গণমাধ্যমের চেয়েও, প্রাতিষ্ঠানিক গণমাধ্যমের চেয়েও এখন আইডি ভিত্তিক সামাজিক সোশ্যাল মিডিয়ার কোটি কোটি মানুষের মিডিয়াটা অনেক গুরুত্বপূর্ণ। এটা ইতিবাচক ক্ষেত্রে, নেতিবাচক ক্ষেত্রে একটা বিরাট বিপ্লবের আগুন ছড়ায় দিতে চায় সবাই। সারা দেশ গরম হয়ে আছে, মিডিয়াগুলো স্তব্ধ, কারণ তারা ইনস্টিটিউশন, তাদেরকে সরকার চাপ দিয়ে থামিয়ে দিয়েছে। প্রতিষ্ঠান মানেই একটু ভীতু, প্রতিষ্ঠানের দায় দায়িত্ব মেনটেন করতে হয়, কিন্তু ব্যক্তি মানুষের এত দায় নাই। হাজার হাজার মানুষ কানেক্টেড হয়ে যায় এবং বলে যে অমুক জায়গায় চলো, এই আন্দোলন, মিছিল, মিটিং প্রতিরোধ করতে হবে। তো এই জন্যে সোশ্যাল মিডিয়ার অনেক প্রভাব। এটা তাৎক্ষণিক আন্দোলনে, আদর্শ ছড়ানোর ক্ষেত্রে, মানুষের প্রতি ঘৃণা উস্কানোর ক্ষেত্রে, চরিত্র নষ্টের ক্ষেত্রে, চরিত্র গড়ে তোলার ক্ষেত্রে, প্রতিবাদ রচনার ক্ষেত্রে, মানুষকে কোনো একটা দিকে ধাবিত করার ক্ষেত্রে সোশ্যাল মিডিয়াতে কিছু কিছু প্রবণতা আছে। যেমন সোশ্যাল মিডিয়ায় এডিটেড কোনো কিছু নাই, অনেক গুরুত্বপূর্ণ জিনিস আনএডিটেড অবস্থায় চলে আসতে পারে। এই জন্য ডকুমেন্ট হিসাবে অনেক জিনিসকে নেওয়াও যায় না। আবার অনেক ফেক জিনিস আসে। এখন এআই একটা নতুন প্রবণতা শুরু হয়েছে। এআইয়ের যুগ আসার পরে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এখন অনেক এমন মানে রেডিমেড ফেক জিনিস বাজারে নামানো হয় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। এখানে মানুষের চরিত্র নষ্ট করা, মানুষের ভেতরে ঝগড়া লাগানো, চরিত্র হনন করা, এই অনেকগুলি ক্ষেত্রও তৈরি হয়েছে। এই জন্যে যে এতগুলো কথা আমি বললাম, এটার একটা খোলাসা কথা হলো, ইসলামী মানুষ যারা অথবা সাধারণ সচেতন থাকতে চায় যারা, পরিবার এবং ব্যক্তি হিসাবে তারুণ্য সহ সবাই, প্রথম কথা হইল সোশ্যাল মিডিয়ার ইফেক্টিভ ইতিবাচক ব্যবহারের ব্যাপারে মনোযোগী থাকা, নেতিবাচক ব্যবহার থেকে দূরে থাকা। 2 নম্বর হলো অনেক ফেক জিনিস আপনার সামনে আসবে, উত্তেজনা তৈরি করা, চরিত্র নষ্ট করা, অন্যের বিরুদ্ধে অপপ্রচারের মতো। আগে এটা যাচাই করবেন। যাচাই করার একটা প্রক্রিয়া হলো গুরুত্বপূর্ণ আইডিগুলো যারা নির্ভরযোগ্য, তুলনামূলক, তাদের এখান থেকে এই নিউজটা আসছে না আসলে বলা হচ্ছে যে এই কথাটা অমুক পত্রিকার ফটো কার্ড। এই ফেকগুলো, এই ধরনের ফেক ফটো কার্ডের ঘটনা আমরা গত কয়েক মাস যাবৎ দেখছি। দেখা গেছে এটা ওই পত্রিকায় নাই, আসলে ওই পেজেই নাই। তো আমি একটা খুব গুরুত্বপূর্ণ, ঝুঁকিপূর্ণ একটা নিউজের ডিসিশন নিচ্ছি একটা ফেক জিনিস থেকে, এটা বানানো যায় এখন। তো এই জায়গাগুলোতে খেয়াল করা। 3 নম্বর দিক হলো দেশ এবং আন্তর্জাতিক পরিসরে মুসলমান এবং জাতি গোষ্ঠীর ক্ষেত্রে উপকারী নিউজগুলো, সেটা প্রতিবাদের হোক, গঠনমূলক হোক, এগুলোকে প্রচার করা, এগুলোর থেকে উপকৃত হওয়া, ক্ষতিকর জিনিস থেকে বেঁচে থাকার চেষ্টা করা। যেমন দেখেন হামাস বা গাজায় যে লড়াইটা হয়েছে, যে আক্রমণটা ইসরায়েল করেছে, মূলধারার গণমাধ্যম কিন্তু এর বর্বরতাগুলো ব্যাপকভাবে প্রচার করে নাই। কিন্তু হামাসের ফেসবুক এবং টেলিগ্রাম আইডি এবং অন্যান্য টুইটার এইগুলোর আইডি থেকে তাদের যে বর্ণনাগুলো এসেছে গত 2 বছরের মতো সময়, এইটা সোশ্যাল মিডিয়ায় এত ব্যাপক প্রচার হয়েছে। আল জাজিরাও পরে প্রচার করেছে, মূলধারার গণমাধ্যমের মধ্যে আল জাজিরাই কিছু করেছে, সেটাও তাদের সামাজিক মাধ্যম থেকে নিয়ে প্রচারগুলো করেছে বিভিন্ন অভিযানের। সারা পৃথিবীর মানুষ কানেক্টেড হতে পেরেছে গাজার সঙ্গে, তাদের কষ্টগুলোর সঙ্গে, তাদের অভিযানগুলোর সঙ্গে, তাদের বীরত্বগুলোর সঙ্গে, কুরবানিগুলোর সঙ্গে। সোশ্যাল মিডিয়ায় এই জন্যে ভালো কাজগুলোর জন্য তৈরি থাকা, ভালো কাজের দক্ষতা অর্জন করা এবং দাওয়াতি কাজে, ইতিবাচক কাজে ব্যবহার করার প্রতি মনোযোগী হওয়া, আর গ্রহণ করার ক্ষেত্রে যেটা দরকারি, যেটা কাজে লাগবে, দুনিয়ার কোনো কৌশলের ক্ষেত্রে, ভালো কৌশলের ক্ষেত্রেও হতে পারে, দিনই কোনো তথ্যের ক্ষেত্রেও হতে পারে। পৃথিবীতে অনেক বড় বড় ব্যক্তি সোশ্যাল মিডিয়াতে আছেন, অনেক বড় বড় ইনস্টিটিউশন আছে, অনেক চমৎকার বক্তব্য আসে, এগুলোও নিতে পারেন। আর শেষ কথাটা বলবো, ওভারঅল মানুষের জন্য আউট অফ নেট, আউট অফ সোশ্যাল মিডিয়ার টাইমটা, আউট অফ স্ক্রিন টাইমটা বড় হয়। আমরা যেন আমাদের নতুন প্রজন্ম, ছেলে মেয়ে এবং নিজেরাও এটা খেয়াল রাখি যে আমরা কোরআন শরীফ জিলদের কিতাব থেকে দেখে পড়বো, কিতাব পড়বো, না পারলে নেটে যাব, নেটে অনেক হেল্পও নিতে হবে অনেক সময়, কিন্তু নেটের সময় এবং স্ক্রিনের সময় এটা কিছু সীমিত করে এনে অফলাইন সময়টাকে বাড়ানোর চেষ্টা করা, অফলাইনের সময়টা বেশি দেওয়ার চেষ্টা করা। তাহলে আমাদের সামাজিক জীবন, পারিবারিক জীবন, ব্যক্তি জীবন এবং আহরণের সৌন্দর্যটা আর একটু স্নিগ্ধ থাকে, সুন্দর থাকে। অপারগ হলে এবং দরকার হলে তো যাবোই আমি নেটের কাছে, কিন্তু বাঁচানোর চেষ্টা করব নিজেকে, একটু রক্ষা করার। বিশেষ করে রাতের সময়, তরুণ প্রজন্মের সময়, আমার বাচ্চাদের সময়, এটার তাদের চরিত্র হেফাজত, তাদের জিন্দেগি হেফাজত, চোখ, কান, নাক, হৃদয়, এগুলিকে সুস্থ রাখার অনেক কিছু এটার সঙ্গে সম্পর্কিত। আচ্ছা, তরুণ প্রজন্মের কথা আসলো। তরুণ প্রজন্মের মধ্যে ইসলাম এবং ইসলামী ব্যক্তিত্ব যারা, তাদের ব্যাপারে নেতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরির ক্ষেত্রে গণমাধ্যমের প্রভাবটা কীরকম মনে করেন আপনি? হ্যাঁ, এটা তো একটু আগেও আমি আপনাকে বলেছি। আমি আপনাকে বলেছি যে যেসব গণমাধ্যম ইসলামের বিভিন্ন ইনস্টিটিউশনের উপরে এবং
আইডিওলজি অথবা প্রতীক অথবা আমলের উপরে আঘাত করে, জি তাদের একটা গুরুত্বপূর্ণ আইটেম হলো ইসলামী ব্যক্তিত্ব, রিসোর্স পার্সন যারা ইসলামের কথাগুলো বলবেন তাদের উপরে অশ্রদ্ধা তৈরি করা তাদের ব্যাপারে। এটা একটা মানে প্ল্যান করা কাজ এটা। কারণ হলো আপনি যদি জীবন্ত ক্যারেক্টারদের ব্যাপারে যারা দুনিয়াতে আছে, দেশি বা বিদেশি, অনাস্থা দিয়ে দিতে পারেন যে এদের কাছ থেকে নেওয়ার কিছু নেই, এরা জানে না, জি অথবা এদের চরিত্র খারাপ, অথবা এরা লোভী, অথবা এরা বাটপার, অথবা এরা ভণ্ড, আপনি যে কোনো একটা বা দুইটা ক্যারেক্টারের সিল এদের গায়ে লাগায় দেন এবং ওই কথাটা বারবার বলতে থাকেন নতুন প্রজন্মের মধ্যে। নতুন প্রজন্মের ভিতরে কিউরিসিটি প্রবল এবং তারুণ্যটা অনেক প্রবল। তাদের ভেতরে আপনার স্বীকার করা, অস্বীকার করা, আস্থা রাখা, না রাখা, এটাও খুব ক্ষিপ্র গতিতে ঘটে, কারণ অভিজ্ঞতা কম। জি তাদের মধ্যে যদি মাথায় এটা ঢুকায় দেওয়া যায় মেশিন দিয়ে প্রোগ্রামের মতো করে, তাহলে মসজিদে জুমার দিন আসবে, ইমাম সাহেব বয়ান করবে, সে মুচকি মুচকি হাসবে, তার কাছে মনে হবে হুজুর তো লোভী। মানে যেহেতু এই স্লোগানটা তার মাথায়, নেগেটিভটা ঢুকায় দেওয়া হয়েছে, এই পোশাকের যারা তারা তো লোক হ্যাঁ তারা তো লোভী। আরেকজন একটা দিনই কথা বলতে থাকবে, এত চরিত্র ভালো না, অথচ ওই ইমাম সাহেবকে যারা লোভী বলতেছে এরা সবাই আরেক 1000 কোটি টাকার মালিকের পুঁজিপতির পায়ের নিচে থাকা লোভী এবং অসৎ টাইপের লোভী। তারা এই কাজগুলি করতেছে এবং ধর্মও ঠিক নাই, চরিত্রও ঠিক নাই, আর্থিক জীবনটাও তার ঠিক নাই, কোনোটাই ঠিক নাই, সে কোনোভাবেই নৈতিক না। তাদের কথায় আমি ধার্মিক একটা শ্রেণীকে অনৈতিক মনে করতেছি, এটা তারা আসলে চায় এই জন্যে। না হলে এইসব মানুষের সাথে তাদের ব্যক্তিগত কোনো ঝগড়া নাই। আপনি বামপন্থী বুদ্ধিজীবী, আপনি ধরেন তসলিমা নাসরিন একটা ফাজিল টাইপের ক্যারেক্টার, বামপন্থীও না, ওগুলো ভোগপন্থী, ওরা বিচ্যুতপন্থী, পথ হারাপন্থী। হ্যাঁ, ওর সময়টা আমরা পেয়েছি 1993, 94, 92 সময়টা আমাদের মনে আছে সবকিছু। সে দেশের বাইরে কিভাবে গেল, তাদেরও যে জ্বালা যন্ত্রণা, এটা পার্সোনাল কোনো ব্যক্তির সঙ্গে কোনো দ্বন্দ্বের কারণে না। তারা ইসলামিক ক্যারেক্টারগুলো দেখতে পারে না। কেউ ভেতরে শয়তান সেট হয়ে গেছে তাদের, কারো এটা ইনস্টিটিউশনাল এজেন্ডা, কারো মতাদর্শিক এজেন্ডা 60-এর দশক থেকে। এই কারণে সে ধর্মীয় কোনো কিছু, ইসলাম ধর্মীয় কোনো কিছু পছন্দ করতে পারে না। হিন্দু ধর্মীয়, বৌদ্ধ ধর্মীয়, খ্রিস্টান ধর্মীয়গুলো তার কাছে একটা কালচারাল উন্নতি মনে হয়, ওটার মধ্যে একটা সুঘ্রাণ অনুভব করে সে অনেক সময়। দুর্গাপূজায় তার কাছে মনে হয় যে বাঙালি কালচারের একটা বিকাশ হচ্ছে, কিন্তু হ্যাঁ ঐতিহ্য। কিন্তু রমজান মাসের ইফতারও তার পছন্দ হয় না, সাহারিও পছন্দ হয় না। তারাবির সময় মানুষ যে ভিড় করে মসজিদে যাইতে থাকে, দেখবেন এই লোকজন বলবে কত কর্ম ঘন্টা নষ্ট হচ্ছে। হ্যাঁ, আপনি এমন অনেক লোক পাবেন বাংলাদেশে আকামে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করতেছে, কিন্তু সে বলবে এই দেশের মুসলমানরা ধ্বংস হয়ে গেল, 5 বেলা মসজিদে যায় আর আসে, এই কারণে তাদের সময় নষ্ট করে। মানে তার চোখ গেছে ওই জায়গায়। গাঁজা খাওয়ার কারণে যে 3 ঘন্টা ঘরে বসে থাকে, অথবা স্ক্রিনের সামনে বসে থাকে, অথবা ক্লাবে গিয়ে বসে থাকে, অথবা মদের বোতল নিয়ে বসে থাকে, এটা তার মাথায় নাই। এই জিনিসগুলো খেয়াল করার জিনিস। এই জন্য তরুণ শ্রেণীর সঙ্গে আলেমদের এবং ইসলামী স্কলারদেরও ব্যাপক সম্পর্ক স্থাপন দরকার। এবং মিডিয়ার মাধ্যমে ইসলামী যে কিছু ক্ষুদ্র ক্ষুদ্র মিডিয়া আছে, মানুষকে আহ্বান করে কথা বলে, তরুণদেরকে ডিল করা, তাদেরকে ইসলাম শেখানো, তাদের জীবনের অস্থিরতা দূর করা, মানে তাদের যত ইতিবাচক আকাঙ্ক্ষা আছে যেগুলো ইসলাম পূরণ করার পক্ষে, তাকে বারবার এটার প্রতি অনুপ্রাণিত করা, গার্জিয়ানদের সাথে কানেক্ট হওয়া, যেন গার্জিয়ান তার বাচ্চাটাকে ইসলাম শিখায়, কোরআন শিখায়, হাদিস শিখায়। এই জায়গাগুলোর প্রতি ব্যাপক মনোযোগ দেওয়া উচিত। আগামীকালের পৃথিবী বা আগামীকালের বাংলাদেশ নিয়ন্ত্রণ করবে, নির্মাণ করবে অথবা ধ্বংস করবে তরুণরা। আপনি যেদিকেই নেন, ভালো বা মন্দ করবে তরুণরা। এই তরুণদেরকে শিখাইতে হবে ইসলাম তাদের দরজায় নিতে হবে। বারবার খুশি হয়ে যাওয়া যাবে না যে না, এবার তো জুলাইয়ের আন্দোলন যারা করছে, অনেক ছেলে তো রাস্তায় নামাজ পড়েছে, মাশাআল্লাহ অনেক ভালো। এই ভালোটা ধরে রাখতে হবে এবং এটাও বিশ্লেষণ করতে হবে যে কত % ছেলে আসলে ওই নামাজে শরিক হয়েছিল। মানে এটা ধর্মীয় বিশ্লেষণ, এতে অন্যদেরকে অপরাধী বানানোর দরকার নাই, দাওয়াতের পরিমাণ বাড়াইতে হবে। এই যে রাজশাহী ইউনিভার্সিটি মেয়েগুলো হেজাব পরে দাঁড়াইছে, আনন্দ লেগেছে আমাদের তাদের শপথ গ্রহণের সময়। প্রত্যেকটা ইউনিভার্সিটিতে হেজাব পড়তে চায়, কোরআন পড়তে চায়, ইসলাম মানতে চায়। এটার % কত বাড়ানো যায়, কখনো যেন এটা গ্যাপ না হয়, কখনো যেন এই জায়গাটা একটা বিচ্যুতি না ঘটে। এই মেহনতটা ধারাবাহিকভাবে করতে হবে, তাহলে ওই মিডিয়াগুলোর প্রোপাগান্ডা নষ্ট হয়ে যাবে, কাজ করবে না। এটা আমি আশা করি। আচ্ছা, এবার একটু ভিন্ন দৃষ্টিকোণ থেকে কিছু কথা জিজ্ঞাসা করি। সেটা হচ্ছে ইসলামী দৃষ্টিকোণ থেকে গণমাধ্যমের দায়িত্ব আসলে কি হওয়া উচিত? এটার 2টা দিক হতে পারে উত্তরের। আপনি যে প্রশ্ন করেছেন সুন্দর। একটা হচ্ছে, ধরুন
গণমাধ্যমের অঙ্গ এবং গণমাধ্যমের কত রকমের শাখা প্রশাখা আছে এই জায়গাটায় আমি গেলাম না আগে। গণমাধ্যমের প্রধান চরিত্র হচ্ছে নিউজ দেওয়া, মানুষকে খবর জানানো, সংগ্রহ করা এবং জানানো। আপনি ডান না বাম, ইসলামী না গায়রে ইসলামী, এটাও আমি দেখলাম না শুরুতে। একদম প্রাতিষ্ঠানিক ব্যাকরণিক কথাটা বলি। ইসলামের দৃষ্টি হলো দুইটা, সত্যতা এবং ইনসাফ। এই জায়গাটায় গুরুত্বপূর্ণ। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া। অন্য কোনো ব্যক্তির বা সম্প্রদায়ের প্রতি যে তোমার তাদের সাথে যে একটা বিরোধ আছে, এই বিরোধ যেন তোমাকে বেইনসাফি করতে প্ররোচিত না করে। এটা খুব খেয়াল রাখার জিনিস। মানে নিউজ দেওয়ার ক্ষেত্রে, ঘটনা বর্ণনার ক্ষেত্রে, মানুষের সামনে তথ্য তুলে ধরার ক্ষেত্রে ইনসাফ রক্ষা করা, সততা রক্ষা করা, এটা সাংবাদিকের জিন্দেগির আমানত। আমানত যদি কেউ শুধু টাকাকে বুঝে যে আমার অমুকে 1,000 টাকা বা 1 লাখ টাকা আমানত রেখে গেছে, এই টাকা আমি পৌঁছে দিয়েছি তার ছেলের কাছে মারা যাওয়ার পরে, আমি আমানত রক্ষা করেছি, এটা আমানত, ঠিক আছে। কিন্তু আমানত এইটাও, আপনি সাংবাদিকতার আমানত, আপনি তথ্য সংগ্রহ এবং পৌঁছানোর যে আমানত মানুষের কাছে, এই জায়গাতেও আপনি বাটপারিটা করবেন না, অসততা করবেন না। আপনি পেশায় নাম কামিয়ে ফেলেছেন, কিন্তু আপনি উপস্থাপনের ক্ষেত্রে পক্ষপাত করছেন, নিরপেক্ষতা লঙ্ঘন করছেন এবং ইচ্ছা করে এজেন্ডা ভিত্তিতে কাউকে দোষী সাব্যস্ত করছেন, সত্যটাকে গোপন করে মিথ্যা একটা জিনিসকে প্রতিষ্ঠিত করছেন। এটা করলে এটা খারাপ হবে। ইসলাম এটা প্রত্যাশা করে না। এইরকম পক্ষপাতিত্ব করে কোনো আলেম ইমামকেও আপনার সাইড দেওয়ার দরকার নাই। আপনি সঠিক জিনিসটা বলেন। সঠিক জিনিসটা বলার মধ্যে কোনো ইসলাম কোনো আপনাকে নিরুৎসাহিত করে না। 2 নম্বর দিক হলো, ইসলাম যদি একটা নেতৃত্বে, ইসলামী মানুষের নেতৃত্বে একটা মিডিয়া হয়, তাহলে কি হবে? আপনার প্রশ্নের আরেকটা অংশ বের করলাম আমি, সেটা হলো যে একটা মিডিয়া চালাবে ইসলামী মানুষরা, সেক্ষেত্রে তখন তারা নিউজ এই আগের নীতিগুলো তো রক্ষা করবেই, এবং একটা মিডিয়ার মধ্যে মতামতের যে অংশগুলো থাকে, সম্পাদকীয় পাতা, টক শো, অন্যান্য অনুষ্ঠান, সবগুলোর ক্ষেত্রেই মানুষকে ইসলাম এবং মানবিকতা শেখানোর প্রক্রিয়াগুলোকে ব্যাপক রাখবে। দেশের সার্বভৌমত্ব ঠিক থাকে, মানুষের লাইফস্টাইল, শিক্ষা, জীবনধারায় ইসলামের শালীনতা আসে, এই সব জায়গাগুলোকে তারা কভার করবে বুদ্ধিদীপ্তভাবে। অমুসলিমরাও যেন বঞ্চিত না হয় ওই রাষ্ট্রে, এটাও তারা খেয়াল রাখবে। এই জিনিসগুলিকে কভার করে কাজ করবে। প্রধান ভিত্তি হলো ইনসাফ এবং সততা, এই 2টা জিনিসকে রক্ষা করে। এটা ইসলামের একটা প্রধান শিক্ষা, বিশেষ করে সাংবাদিকতার ক্ষেত্রে, অন্যান্য ক্ষেত্রেও, বিচারের ক্ষেত্রেও, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও, কিন্তু সাংবাদিকতার ক্ষেত্রে এটা ব্যাপকভাবে। মিডিয়ার মাধ্যমে তো আসলে অনেক সময় দেখা যায় যে মিথ্যা বা বিভিন্ন বিকৃত তথ্য উপস্থাপন করা হয় বিভিন্ন সময়। তো ইসলামের দৃষ্টিতে এটা আসলে কতটুকু গুরুতর অপরাধ? মিথ্যা সবসময়ই খারাপ জিনিস ইসলামের দৃষ্টি থেকে। আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের টুকরা, যে সততা মানুষকে নাজাত দান করে আর মিথ্যা মানুষকে ধ্বংস করে ফেলে। ইসলামে মিথ্যা অনেক বড় গুনাহ, এবং মিথ্যার ক্ষতিকারকতাটা নির্ভর করে পরিস্থিতির সঙ্গে। যেমন আপনি আমাকে জিজ্ঞেস করলেন কোনো কারণ ছাড়া যে আপনি খেয়েছেন, আমি যদি না খেয়েও বলি খেয়েছি, এটা মিথ্যা। কিন্তু এই মিথ্যাই শুধু, এটা আপনার জন্য ক্ষতিকর কিছু না। আরেকটা হলো, আপনি বলেছেন যে এই ব্রিজে কি আসলে আপনি 100 কোটি টাকা খরচ করেছেন, যেটার সাথে লাখ লাখ মানুষের জীবনের সম্পর্ক। আমি খরচ করেছি 1 কোটি টাকা, কোনোরকম একটা কাঠামো দাঁড় করাইছি। ব্রিজে প্রথম দিন 1 লাখ মানুষ উঠলে বা 1000 মানুষ উঠলে ভেঙে পড়ে যাবে, আমি জানি, টাকা মেরে দেওয়ার জন্য এই কাজটা করছি আমি। ওইখানে আমি বললাম, জি আমি 100 কোটি টাকাই খরচ করছি যেটা আপনি আমাকে দিয়েছেন। তো এই মিথ্যা অনেক ভয়ঙ্কর মিথ্যা। এই মিথ্যার দ্বারা মানে লাখো মানুষের জিন্দেগি বরবাদ হওয়ার সম্পর্ক থাকে। এই জন্যে মিডিয়ার মিথ্যাচার এবং রাষ্ট্র পরিচালনার মিথ্যাচার এবং আমানতের খেয়ানত অনেক ভয়ঙ্কর, অনেক ভয়ঙ্কর। ছোট ছোট গুলিও আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। যে ব্যক্তিগত বাবা সন্তানকে জিজ্ঞাসা করলো, উস্তাদ ছাত্রকে জিজ্ঞাসা করলো, ছাত্র উস্তাদকে জিজ্ঞাসা করলো, পার্সোনাল ক্ষেত্রে মিথ্যাচার করলো, এটাও মিথ্যাচার, এটারও গুনাহ হবে। কিন্তু রাষ্ট্রীয় দায়িত্ব, মানুষের একটা লাখো কোটি মানুষের আস্থা নষ্ট করা, ধ্বংস করা, জীবন নষ্ট করা, রক্ষা করার জড়িত যে মিথ্যাচারের সঙ্গে, যে আমানত খেয়ানতের সঙ্গে, এটার গুরুত্ব অনেক 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 বেশি। আমরা এই জন্য বলি যে পণ্যে ভেজাল 2 রকম হইতে পারে। একটা হলো কি, আপনি পানির মধ্যে, দুধের মধ্যে পানি মিশাইলেন, পানিটা যদি মিনারেল ওয়াটার হয় অথবা ডিপ টিউবওয়েল বা এমন কোনো কিছুর যে পানিটা খারাপ না, পানিটা ভেজাল না, আপনি দুধের মধ্যে 10 কেজি দুধে 2 কেজি পানি মিশায় 12 কেজি বানিয়ে বিক্রি করলেন, আপনি অসততা করলেন, পানির মিশ্রণ করেছেন। নিঃসন্দেহে এটা একটা অসততা।
এটার একটা গুনাহ হবে। এটা অতীতেও এই আর্টটা ছিল, এই শয়তানি আর্টটা বিজনেসে ছিল। আরেকটা হচ্ছে 12 কেজি দুধের একটা জিনিস বানাইলেন কেমিক্যাল দিয়ে, ওইখানে হয়তো 1 কেজি দুধ ব্যবহার করেছেন, হোয়াইট কালার ব্যবহার করেছেন, আরো কি কি কেমিক্যাল ব্যবহার করেছেন। আপনি 12 কেজি দুধ বানিয়ে বিক্রি করছেন, যেটা জীবনের জন্য ক্ষতিকর। এইটা হ্যাঁ অনেক ব্যাধি। এটা মানে বাংলাদেশে এখন পণ্যের ভেজালটা 10 কেজি পানিতে 2 কেজি, 10 কেজি দুধে 2 কেজি পানির যে ভেজাল, এই যুগ পার করে এসেছে। ওই যুগটা এক ধরনের ফেরেশতাদের যুগ ছিল। মানে এখনকার বাংলাদেশের দিকে তাকাইলে এটা বোঝা যায়। এখন পণ্যের ভেজাল মানে হইল 12 কেজির দুধের মধ্যে 1 কেজি দুধ আর বাকি সব কেমিক্যাল আর পানি। এটা নানান জিনিসের ক্ষেত্রে তৈরি হচ্ছে, রড সিমেন্টের ক্ষেত্রে এটা হচ্ছে, ঔষধের ক্ষেত্রে ওই ভীতি কাজ করতে থাকে। ডাক্তাররা অনেক সময় বলে অমুক ফার্মাসিউটিক্যালস কোম্পানি তাদের ভেতরের ম্যাটেরিয়ালসগুলি 100% দেয় না, যেখানে যেটা দেওয়ার কথা, অথবা তারা যেটা দাবি করছে এটা দেয় না। এমনকি আপনার বাজারের ভোগ্য পণ্যগুলোর ক্ষেত্রেই সন্দেহ তৈরি হতে থাকে। ডাক্তাররা বলে আপনি এই আটাটা খাবেন না, এই আটাটার মধ্যে কেমিক্যালের মিশ্রণ আছে। ফলের জুসগুলো বাজারে যে নামে, ডাক্তাররা পরিষ্কার ভাষায় বলে, পুষ্টিবিদরা বলে যে এটা কোনোটাই জুস না। এমনকি এখানে যে পার্সেন্ট লেখা থাকে পকেটে, এটাও জুস না। আমি এই কথাগুলো গণমাধ্যম থেকে চলে আসছে, তারপরে বলতেছি কেন, মানুষের আস্থা নষ্ট করা, বিশ্বাস নষ্ট করা এবং মানুষের প্রাণ সংহারের সঙ্গে জড়িত যে মিথ্যাচার এবং খেয়ানাত, এটা অনেক ভয়ঙ্কর, অনেক ভয়ঙ্কর, অনেক ভয়ঙ্কর। অনেক ক্ষেত্রে একজন মানুষ চাকু দিয়ে একজন মানুষকে যে খুন করছে, তার চেয়েও এই খুন বা এই মিথ্যার পাওয়ার অনেক বেশি হয়ে যায়। আল্লাহ তাআলা মানুষকে বুঝার তৌফিক দেন এবং এ ধরনের মিথ্যাচার করা থেকে ব্যক্তিকে বাঁচান আর তার ক্ষতি থেকে সমাজকে বাঁচান। যখন আমরা দেখি যে কোনো আলেম বা ইসলাম বিরোধী কোনো প্রচারণা চালানো হয় গণমাধ্যমে হোক বা সোশ্যাল মিডিয়ায়, সেক্ষেত্রে আসলে আমরা যারা সাধারণ মুসলমান, আমাদের প্রতিক্রিয়া কেমন হওয়া উচিত বলে মনে করেন? ইসলামের বিরোধী কোনো জিনিস, আল্লাহ, রসুল, কোরআন এবং ইসলাম, মূলত ইসলামের শেয়ারের বিরোধী, ইসলামের বিরোধী, এটা ইসলামের একটা মূলনীতি। রসুলের হাদিসে পাওয়া যায় হব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ, যে আমি কাউকে পছন্দ করব এটা আল্লাহকে পছন্দ করার কারণে, কাউকে অপছন্দ করব আল্লাহকে অপছন্দ করার কারণে, মানে আল্লাহর কাছে অপছন্দনীয় হওয়ার কারণে। কোনো মানুষের সঙ্গে আমার এমন শত্রুতা থাকবে না যেটা ইসলামের ভিত্তি নাই এখানে কোনো কিছু। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ গালি দিবে আর আমি বলবো তার সঙ্গে আমার এমনি পার্সোনাল সম্পর্ক অনেক সুন্দর, এটা কোনো মুসলমানের কথা হইতে পারে না। কোরআনকে একজন অপমান করবে আর আমি বলবো যে তার সাথে আমি এমনি এক টেবিলে বসে চা খেতে পারবো, আমার কোনো সমস্যা নাই। হ্যাঁ, তা আমার এটা কোনো মুসলিমের কথা না। এটা হইলো ওই যে একটু আগে কথিত উদার মুসলিম, এরা আসলে মানে মুসলিম না, মানে মুসলিমের সংজ্ঞার মধ্যে পড়তে চায় না, এমন টাইপের মুসলিম আর কি। তো দ্বীনের বিরুদ্ধে কোনো কিছু হলে কষ্ট লাগতে হবে, এটা প্রথম কথা, এবং এটা প্রতিবাদের একটা স্টেপ যে কোনো একটা স্তরে থাকতে হবে। দেশ এবং সমাজের পরিস্থিতির উপর নির্ভর করবে প্রতিবাদের অন্যান্য বিষয়গুলো। একটা রাষ্ট্রে যদি এমন পর্যায়ের ইসলাম বিরোধিতা করে যেটা তার বড় শাস্তি হয়ে যাওয়া উচিত, তাহলে এটা দাবি তোলা উচিত, মিছিল হওয়া উচিত। অথবা মিছিল একটা কথার কথা বললাম, এটা যেহেতু মনে হয়ে গেছে, প্রতিক্রিয়ার এমন কিছু হওয়া উচিত যেন লোকটা থামে বা সমাজ তাকে থামিয়ে দেয়। এমনও হতে পারে কোনো মিছিলের দরকার নেই, একটা সমাজের এমন একটা লোক করেছে, পাওয়ারফুল 10টা লোক যদি উত্তেজিত হয় সমাজের, ডেকে এনে সমাজের অন্যান্য লোকের সামনে বলে যে এ যদি এই কাজটা প্রত্যাহার না করে অথবা একে যদি লালন করে কেউ, তার কঠিন অসুবিধা আছে, আমরা সমাজের সবাই মিলে ব্যবস্থা নিচ্ছি, হতে পারে এইটুকের এই ধমকের দ্বারা ঠিক হয়ে যাবে। তো কঠোর থাকা উচিত। আর এর আরেকটা প্রতিক্রিয়া আছে, সেটা হলো সমাজে কেন এগুলো ঘটে, ইসলাম বিরোধিতার ঘটনা, এটার একটা আদর্শিক দিক খোঁজা দরকার। তালিম বাড়ানো, সবক বাড়ানো, দিন শেখানো। কারণ আপনি শুধু মার দিবেন বা মিছিল করবেন আর থামাবেন, এক একদিন এক একজন ইসলাম বিরোধী কথা বলবে আর 2 দিন পর পর আপনি ব্যানার নিয়ে দাঁড়াবেন, এটা সমাধান না। এটা একটা সমাধান, এটা হলো ফার্স্ট এইড। আপনি কতবার ফার্স্ট এইড দিবেন? আপনার তো চেষ্টা করা উচিত এই অসুখটা হয় কেন, বারবার জন্ডিসটা হচ্ছে কেন, রোগের গোড়া চিহ্নিত হলো যে ইসলামের প্রতি তার কোনো কারণে শিক্ষা নাই, ইসলামের মহাব্বত নাই, ইসলামের প্রতি ভালোবাসা নাই। তো আপনি দিন শিখান, নবীর জীবন শিখান, কোরআন শিখান, ইসলামের মহত্ব জানান তাকে, ইসলামের প্রতি তার মমতা পয়দা হয়, এই জায়গাটা তৈরি করেন। হ্যাঁ, কিয়ামত পর্যন্ত কিছু মানুষ ইসলাম বিরোধী থাকবে, কিছু মানুষ ইসলামের আমলের উপরে উঠবে না, কাফের কিছু লোক থাকবেই, ওইটা মিনিমাইজ করেন। মানে আপনার চেষ্টা, আপনার আমার চেষ্টা যেন ইতিবাচকের খাতে বাড়ে। আবার এটার মানে এটা না যে তাহলে আমরা শুধু দাওয়াতি কাজই করবো, তাহলে বিরোধিতা করলে শুধু ওইটাই করব, আমাদের কোনো প্রতিক্রিয়া থাকবে না, আমাদের কোনো বিরোধিতা থাকবে না, আমাদের রাগের কোনো অংশ থাকবে না। না, ইসলামে ওইটাও আছে।
ক্ষমতা থাকলে, আইনসম্মত থাকলে আমি বলতাম যে চর মারেন তাকে, অথবা লাঠি দিয়ে পিট না দেন, অথবা কান ধরে ওকে কোর্টে নিয়ে যান যতটুকু বলা যায়, অথবা তাকে পুলিশের হাতে তুলে দেন। এটা তো এমনিই বলা যায়, মানে যতটা দেশের অনুমোদিত আইনের মধ্যে ওইটাকে যেভাবে প্রতিরোধ করা যেতে পারে প্রতিরোধ করার চেষ্টাও করা উচিত। আর মৌলিক চিকিৎসাটা চালানো উচিত একটা সমাজ থেকে। ইসলাম বিদ্বেষ এবং ইসলামের প্রতি অনাস্থা নষ্ট করা, অনাস্থা তৈরি করার যে খাতগুলো তো থাকতে পারে, এইগুলোর উৎপাটন করা এবং দিনটাকে শিখানো, দিনের প্রতি প্রেম এবং মহব্বতকে জাগ্রত করা, এই কাজগুলো মৌলিক কাজ, এটা করতে হবে। আচ্ছা, এখন একটা বিষয় জানার বা বিষয়টা হচ্ছে আলেম সমাজ এবং সাংবাদিক সমাজের মধ্যে সেতুবন্ধন তৈরির কি পথ হতে পারে বলে আপনি মনে করেন? দেখুন, আলেম সমাজের কাজ, অন্যতম কাজ হচ্ছে বা অঙ্গন হচ্ছে দাওয়াতি কাজের ক্ষেত্রে সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের সঙ্গে একটা যোগাযোগ স্থাপন হওয়া, যেন তারা দিন শিখে। আবার এটাকে যদি শুধু আলেমদের দিকে ঠেলে দেন, যে আলেমদের কোর্টে বল পাঠিয়ে দেন যে না এটা তো ওনাদের করতে হবে, এরকম না। মানে এটা সমাজের সব মানুষদেরও কাজ আলেমদের কাছে যাওয়া, বিভিন্ন শ্রেণীর আলেমদের এটা এত বড় কাজ না, তারা দিন শিখা এবং শেখানো, এটাই তাদের প্রধান কাজ। আসলে বিশেষায়িত জ্ঞানটা শিখা এবং শেখানো। কিন্তু ফায়দাটা হয় যদি সমাজের বিভিন্ন শ্রেণী তাদের সঙ্গে যুক্ত হয়। এটা আলেমরাও উদ্যোগ নেবেন, তারাও উদ্যোগ নেবেন, ডাক্তার, প্রকৌশলী, ব্যবসায়ী, সমাজের ফায়দা হবে। সাংবাদিকদের ব্যাপারটা একটু ভিন্ন। যেমন ডাক্তার যদি আলেমদের সাথে উঠা বসা করেন, তার দ্বারা ডাক্তার সাহেবের লেবাস, সুরত, আমল, আখলাক, এমনকি রুগী ট্রিটমেন্টের ক্ষেত্রেও অনেক কিছু সুন্দর, আরও ইতিবাচক হয়, মাশাআল্লাহ। আর্থিক লেনদেনটাও সুন্দর হয়, দায়িত্বশীলতা বাড়ে। সাংবাদিকতা হয় কি দেখেন, এটা একটা আইডিওলজি ভিত্তিক পেশা। এটা আসলে মানে কি বলবো, দক্ষতা ভিত্তিক পেশা না। দক্ষতা এটার গুরুত্বপূর্ণ অংশ। একজন ইঞ্জিনিয়ার হইলে সে সিনেমা হলও বানাইতে পারে, মসজিদও বানাইতে পারে, যদি স্থপতি হয় সে। আর মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হইলে সে তার কাজ করতে পারে। সে কার ফ্যাক্টরিতে করলে এটা গুরুত্বপূর্ণ না, তার কাজটা আসলে শিল্প, প্রযুক্তি, দক্ষতার সাথে জড়িত। কিন্তু সাংবাদিকতার কাজটা হচ্ছে কি, এটা বুদ্ধিবৃত্তির সঙ্গে জড়িত। কলামটা লিখতে হবে এবং এটা যে ইনস্টিটিউশনের হয়ে করতে হয়, ওই ইনস্টিটিউশনের একটা আইডিওলজি বা একটা পলিসি ঠিক করা থাকে। ধরেন এমন একটা ভূমিদস্যু একটা পত্রিকা বা 4-5টা মিডিয়া হাউস করলো, যার বেসিক দৃষ্টিভঙ্গি হইল ভারতকে প্রাধান্য দিবে সে, অথবা আমেরিকাকে প্রাধান্য দিবে, মুসলিম জীবনবোধের চেয়ে পশ্চিমা জীবনবোধকে গুরুত্ব দিবে, এবং ইতিহাসের এই ঘটনাকে সে খলচরিত্র হিসেবে উল্লেখ করবে, ঘটনার নায়কদেরকে, আর এই ব্যক্তিদেরকে সে মহিয়ান করে গড়ে তুলবে। এরকম কিছু পলিসি নিয়ে তারা কাজগুলো করে। এই রাজনৈতিক দলকে পছন্দ করবে, এই দলগুলিকে পছন্দ করবে না, এটা একটা বেসিক পলিসি থাকে তার। এই পলিসির উপরে যারা যারা তার পত্রিকায় যোগ দিবে বা যারা যারা তার মিডিয়ায় কাজ করবে। এখন এখানে আপনি অনেক নামাজি লোক পাবেন, গায়রে নামাজি লোক পাবেন, ইসলামী লোক পাবেন, অন ইসলামী লোক পাবেন। পলিসি মেকার এবং নিয়ন্ত্রণকারী তারাই, কিন্তু মাঝখানে কাজের এমন অনেক লোক পাবেন যার চিন্তার সাথে এটা মিলে না, কিন্তু সে কাজ করে। এখন তাদের সাথে যোগসূত্র স্থাপন করার ক্ষেত্রে আগে ওই হাউজের মিডিয়া পলিসিটা বোঝা, এরপরে তার পার্সোনাল অবস্থাটা বোঝা, যে সে কি আসলে এটাকে মজবুর হয়ে করতেছে না সেও ওইটার দায়ী, ওই আকামটার। ওইভাবে দাওয়াত দেওয়া, এবং অন্য যে কোনো শ্রেণীর চেয়ে তাদের মধ্যে দাওয়াতি কাজের ক্ষেত্রে সেন্সিটিভিটি বেশি। তার মাথায় একটা আইডিওলজি ঘুরতে থাকে সবসময়। সে লাইফস্টাইলগতভাবে, দার্শনিকগতভাবে, সভ্যতাগতভাবে, চিন্তাগতভাবে যদি এমন মানুষ হয় যে ইসলামকে অপছন্দ করে, তাহলে ওই জিনিসটাকে ওইভাবেই তার কাছে পেশ করতে হবে, ইসলাম গুরুত্বপূর্ণ। আর সাধারণ পেশাজীবী অনেক মানুষ আপনি পাবেন, ইঞ্জিনিয়ার, ডাক্তার, ওনারাও মেধাবী, কিন্তু ওনারা এটার পেছনে দার্শনিক, আইডিওলজিক্যাল নানান কারণ দাঁড় করায় না। তারা মনে করে আমি নামাজ পড়তে পারতেছি না, এটা আমার একটা গাফলতি, আচ্ছা হুজুর আমার পিছনে আসছেন, আমি যাই, মসজিদে যাই। তার পেছনে এত অল্প কিছু থাকতে পারে তাদের মধ্যে, কিন্তু ব্যাপক অংশটা এই টাইপের। কিন্তু আইডিওলজি নিয়ে যারা কাজ করে, এদের একটা বড় অংশ হলো সাংবাদিক বা গণমাধ্যম। এর একটা স্ট্যান্ড নিয়ে থাকে, এটার পেছনে অনেক যৌক্তিক অযৌক্তিক যুক্তির ভিত্তি দাঁড় করায় রাখে অনেক সময়। তো তাদের মধ্যে কাজ করলে ওই দক্ষতা নিয়ে কাজ করা দরকার। এবং এখানে এই প্রশ্নটাও আমাদের মাথায় রাখতে হবে, অনেক সময় অনেকে মনে করি যে আমরা এই মিডিয়া হাউসের 5 জন সাংবাদিকরে পাক্কা নামাজি বানায় ফেললে আমাদের এই মিডিয়া হাউসটা আমাদের মুআফেক হয়ে যাবে। হইতে পারে ওই সাংবাদিক থাকবে না ওইখানে, কিন্তু মিডিয়া হাউস মুআফেক এইভাবে হবে না। মিডিয়ার সম্পাদক, মালিক, তাদেরকে যদি আপনি কোনো কারণে কন্ট্রোল করতে পারেন, তাহলে মিডিয়া হাউসটা আপনার মুআফেক হইতে পারে, মানে আপনার সঙ্গে মিলতে পারে তার মেসেজ, তার বক্তব্য ইসলামের সঙ্গে।
তা না হলে মাঝের একজন বা শেষের একজন উল্টাপাল্টা আপনার কথায় মোয়াফেক হয়ে গেলে দু একটা জায়গায় আপনাকে খাতির করতে পারে, কিন্তু মেশিনের হ্যান্ডেল ওই দিকেই থাকবে, ইঞ্জিন না তাদের পলিসির বাইরে এসে যেতে পারবে না। এটা একটা ল ফার্মের মতো, মানে ল ফার্মটা যদি হয় আওয়ামীপন্থী একজন বড় আইনজীবীর, এবং সেখানে যদি ডিসিশন থাকে যে আগামী 2025 আর 26-এ আমাদের মামলা 90% থাকবে শুধু গ্রেফতার হওয়া আওয়ামী নেতাকর্মীদেরকে জামিন কিভাবে দিব, তো আপনি আওয়ামী নেতাকর্মীদের বিরুদ্ধে কিভাবে ডিসিশন নেবেন? আপনি তো ওই ফার্মের লয়ার, আপনার জামিনের কেস লজিকগুলি সামনে আনতে হবে, কোন বেঞ্চে দিলে তার জামিন হবে, কোনটা। এখন যদি আপনি বলেন যে এর মধ্যে একজন আমি পাক্কা মুসলমান বানায় ফেলি, বানাইলে ওরে চাকরি ছাড়াই আনতে হবে আর কি, সে থেকে কিছু করতে পারবে না। তো এইটা আমাদের মিডিয়া হাউসের ভেতরে যারা কাজ করে, যারা একটু ইসলাম বৈরী চিন্তায় আদর্শে কাজকর্মে, তাদের ক্ষেত্রে এই দুইটা জিনিস মাথায় রেখে দাওয়াতি ফিকির করা, তাহলে কাজটা একটা সুফল আসতে পারে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। সর্বশেষ যে প্রশ্নটা আমি করতে চাচ্ছি সেটা হচ্ছে মিডিয়া গঠন নিয়ে আসলে আলেমদের কি ভূমিকা হইতে পারে আর কি, এটা একটা বিষয়। মানে আমরা কি শুধু প্রচলিত মিডিয়ার সমালোচনাই করে যাব, নাকি আসলে এই ব্যাপারে আমাদের আরো কিছু করার আছে? এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? দেখেন, এটা তো আসলে আলোচনার শুরু মাঝে শেষে সবসময় আসতে পারে। যে কাজটা করে হয় এই কাজটা তো সমালোচনা করে হয় না। আসলে সমালোচনা তো আসলে মৌলিক কোনো কাজ না, মানে গড়া একটা কাজ, ভাঙা তো আসলে মৌলিক কোনো কাজ না। ভাঙা হইল গড়ার জন্য ভাঙে মানুষ, অনেক সময় পুরনো বাড়ি ভাঙে নতুন আরেকটা বাড়ি গড়ার জন্য, ভাঙার জন্য ভাঙে না মানুষ সাধারণত, হাজারে একটা হ্যাঁ ওই জন্য ভাঙে। তো সমালোচনাটাও করতে হবে, আর ভালো মিডিয়া করার ফিকির করতে হবে। ইসলামপন্থী বিত্তবান মানুষদের, আলেমদের সবারই মিলিতভাবে চেষ্টা করতে হবে। সাংবাদিকদের, তরুণ অনেক আলেম এবং ইসলামী মানুষ এখন মিডিয়া নিয়ে কাজ করে, ব্যক্তিগত পরিসরে কেউ কেউ হাউসেও কাজ করে। তাদের মধ্যে কিভাবে একটু ঐক্য তৈরি করা যায়, আর প্রচুর বিনিয়োগকারী দরকার। মিডিয়া খরচ চায়, অল্প হোক বেশি হোক। এখন নতুন নতুন মিডিয়া হওয়া দরকার। দেখেন, আজ থেকে 25 বছর আগে এই কথাগুলো বলা একটু কঠিন ছিল, কারণ মিডিয়া মানে তখন ইনস্টিটিউশন ছিল। মানে একটা মিডিয়া করা মানে একটা দৈনিক পত্রিকা করা, কয়েক 10, 20, 40 কোটি 100 কোটি টাকা না থাকলে মিডিয়ার চিন্তা সে করতে পারতো না। প্রেস লাগবে, বিল্ডিং লাগবে, 100 সাংবাদিক প্রতিদিন পালতে হবে, আরও প্রেসের কর্মচারী পালতে হবে। একটা টেলিভিশন চ্যানেল করতে গেলে তার স্টাফ স্টুফ সব কিছু মিলিয়ে হাউস টাউস, সার্ভার, রিসিভার, কত কিছু চ্যানেলে ঢুকতে হয় তাকে, বিশাল। আবার দুইটার ক্ষেত্রে রাষ্ট্রীয় অনুমোদনের ব্যাপার থাকে, এটা আছে, মানে লাইসেন্সের ব্যাপার আছে, মানে এটা এই সব কারিগরি দিকের বাইরে, ম্যান পাওয়ারের বাইরের জিনিস এটা। আর এখন গত 10-12 বছর যাবৎ সোশ্যাল মিডিয়া ব্যাপক হওয়ার কারণে ইউটিউব, ফেসবুক এবং আদার্স একটা বিকল্প গণমাধ্যম তৈরি হয়েছে। এটাকে এত পাওয়ারফুল মনে করা হয় এখন সোশ্যাল মিডিয়াটাকে, এবং আসলেই পাওয়ারফুল। আপনি ধ্রুব রাঠির নামে ইন্ডিয়ার একজন মানে ইনফ্লুয়েন্সার, মানে জাস্ট ব্লগারের মতো, পুরা ইলেকশনকে সে মানে থরথর করে কাঁপাইছে ইন্ডিয়ার। বাংলাদেশে ওই লেভেলের কেউ হয় নাই, আমাদের বাংলাদেশের সাথে দেশের বাইরে কেউ কেউ আছে, এরা 5টা কাজ প্রশংসিত হয়, 6টা কাজ সমালোচিত হয়, এরকম চলতেছে আর কি। মানে খুব বহুল চর্চিত, বহুল প্রশংসিত 10 জন 20 জন দাঁড়ায় যাওয়া, এই জাতির খুব কাণ্ডারির মতো, বিশ্বস্তর মতো ভূমিকা রাখা, এই জায়গাটায় হয়তো কারো কারো দৃষ্টিতে গিয়েছেন। আমি বেশ কয়েক বছর যাবৎ খেয়াল করে মানে একদম মার্ক দিয়ে দিব যে সে পুরো বিশ্বস্ত, এটা পাই নাই, আমিও বাছাই করে করে নেই। তো একটা জিনিস বুঝি যে, আবার এটাও আমি খেয়াল করেছি যে এই সোশ্যাল মিডিয়ার এই ইনফ্লুয়েন্সার আমাদের দেশেও বিশাল প্রভাব আছে, বাইরের অনেক দেশেও আছে। তো এখন যদি ছোট ছোট বাজেট নিয়েও, যেরকম আপনারা হারামাইন টিভি করেছেন, রিসালাতুল ইসলাম বিডি, জামিয়াতুল উলুমিল ইসলামিয়ার দাওয়া বিভাগের আছে, ইসলাম জোন আছে, আরও বিভিন্ন জন আছেন, এই জায়গাগুলির কোয়ালিটি কাজ এখানে তো আপাতত হচ্ছে কি লাইভ প্রোগ্রাম কিছু হয়, অথবা কিছু পডকাস্ট হয়, হ্যাঁ কিছু আলোচনা হয়। কিন্তু এটা আরো লোকবল, মানে আমি আপনাকে বলছি না, শুধু আপনাদের প্রতিষ্ঠান তো তার সামর্থ্য অনুযায়ী রান করছে। এই ধরনের মিডিয়া হাউসগুলো 10 জন 20 জন 25 জনের একটু প্ল্যান মাফিক, এখানে অনেক বিনিয়োগকারীরও দরকার। এমন করে যে সারাদিনে 10টা 12টা প্রোগ্রাম থাকে, মানে নিউজ ভিত্তিক প্রোগ্রাম, প্রতিদিনের ঘটনাবলীর বিশ্লেষণ। আর পূর্ণাঙ্গ নিউজ একটু কঠিন, আপনার রিপোর্টার লাগবে, কিন্তু রিপোর্ট তারপরেও করা যায়। আপনি কোনো বড় হাউসের সঙ্গে কন্ট্রাক্টে চুক্তিতে যেতে পারেন যে আপনাদের সারাদিনের কালেক্টেড নিউজগুলো আমরা সাইট থেকেই নিব, কিন্তু আপনার সাথে আমার একটা চুক্তি থাকুক, আমি মাসে 20,000 টাকা দিব আপনাকে।
আমি বলবো না যে আমি আপনার কাছ থেকে নিচ্ছি, আমার সোর্স হিসেবে আমি ব্যবহার করব। আপনি আমার কথা বুঝছেন? অথবা আমার কাছ থেকে আপনি নিবেন, আপনার কাছ থেকে আমি নিব, চলেন একটা ইন্টারনাল চুক্তি করি। মানে এটা তাহলে অসততা থাকে না, সততা থাকে। মানে জাস্ট কপি করলাম, কাউরে বললাম না, নিজের সোর্স থেকে দিয়ে দিলাম, এটার মধ্যে একটু ঝামেলা থাকে। কিন্তু আমি যদি কন্ট্রাক্টে চলে যাই এবং অপেক্ষাকৃত ভালো কোনো মিডিয়া হাউসের সঙ্গে, যাদের বিকৃতি কম, ঝামেলা কম, অসততা কম, অথবা আদর্শিকভাবে জটিলতা কম, কারোর সাথে আমি কন্ট্রাক্টে চলে যাই যে মাসে এত টাকা দিব বা এই লেনদেন আপনার সঙ্গে আমার হবে, নিউজ মিডিয়া এগুলো আমরা প্রচার করব। এটা যে আনুষ্ঠানিকভাবে বলবো না সৌজন্যে অমুক, এটা আপনার জানা থাকবে, আমাদের এখানে দেখলে বিরক্ত হবেন না। এটা আমাদের কপিরাইটের ক্ষেত্রে সম্মতি থাকবে, আপনার কোনো অসুবিধা থাকবে না, এটা হইতে পারে। কিন্তু অন্য জিনিস যেটা আপনার নিজস্ব বিশ্লেষণ, সন্ধ্যার পরে বিশ্লেষণ শুরু হলো, অথবা অন দ্য স্পট যাওয়ার মতো 3 জন জার্নালিস্ট থাকলো, যারা ক্যামেরাম্যান নিয়ে চলে গেল, যখন এই মাইলস্টোনের মতো কোনো ঘটনা ঘটতে থাকবে, ঢাকায় কোনো একটা বড় প্রোগ্রাম হতে থাকবে, কোনো একটা জায়গায় কিছু ঘটলে, যেরকম টঙ্গীতে অন দ্য স্পট, হ্যাঁ একদম গিয়ে নিউজ হইতে থাকা, এরকম যদি আমাদের 20টা 25টা থাকে, সোশ্যাল মিডিয়াই থাকুক। এখন এটা 100 কোটি টাকার প্রজেক্টটা, কেউ যদি 1 কোটি টাকা নিয়েও নামে, আর এরপরে তার ভালো পিআর সিস্টেম থাকে এবং বিজ্ঞাপন ব্যবস্থাপনা সুন্দর থাকে। গুগল অ্যাডসেন্সের বিজ্ঞাপন নিয়ে একটু ঝামেলা আছে, অনেক ধরনের তর্ক উঠে বিজ্ঞাপনের ধরনের কারণে। আপনি যদি একদম ম্যানুয়াল সিস্টেমেও বিজ্ঞাপন সংগ্রহ করেন, বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে, ইসলামী প্রতিষ্ঠান, জেনারেল প্রতিষ্ঠান, যে আমরা আমাদের বিভিন্ন প্রোগ্রামে আগামী 1 মাস আপনার বিজ্ঞাপন দিব, আপনি 1 লাখ টাকা আমাদেরকে দেন, আমাদের চ্যানেলটা দেখেন 2 দিন 3 দিন, আমাদের কাজগুলো দেখেন, আমাদের ভিউয়ার এই, উনিও স্বার্থও দেখবে, সহযোগিতাও দেখবে। এভাবেও কাজ এগিয়ে নেওয়া যায়। এখন আগের চেয়ে অনেক সহজ হয়েছে। আমাদের তরুণ লোকজনকে কাউকে 3 মাস, কাউকে 2 মাস, কাউকে 1 বছর একটু ট্রেনিং দিয়ে, কাউকে গদ্য সুন্দর করা, স্পিচ সুন্দর করা, বক্তব্য সুন্দর করা, স্ক্রিপ্টটা সুন্দর করা, এডিটিং, ক্যামেরার কাজ, কালার, সাউন্ড, রুম সেটিং কিভাবে সুন্দর হতে পারে, শেষে প্রোডাক্টটা কিভাবে চমৎকারভাবে যায়, মানুষের ভিতরে রিয়েক্ট, সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদমটা বোঝা, যে কখন দিব, কতটুকু করে দিলে ভালো, মানুষ কিভাবে কানেক্ট হতে পারে, অনেকগুলো ধারা আছে এইগুলোর। মানে শুধু জিনিসটা বানানো না, ব্যাপক ভিউয়ের জন্য কি করা উচিত এবং দেশ বিদেশ কোন টাইমে ছড়াবে, এটা এখানে আমার কি পলিসি নেওয়া উচিত, যারা এসইওটা সুন্দর করে করতে পারে, সবগুলি দিক খেয়াল করে যদি সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করা যায়, আমার কাছে মনে হয় আগামী 2 বছর 4 বছর 5 বছরের মধ্যে বাংলাদেশের ন্যারেটিভের যে যুদ্ধ আছে, সৎ অসৎ চিন্তার যে যুদ্ধ আছে, দিন এবং দিন বিরোধীদের আদর্শিক লড়াইয়ের যে জায়গা আছে, এই জায়গাগুলোতে একটা বিজয়ের যাত্রা সূচিত হবে। এবং মূলধারার মিডিয়াগুলোর মধ্যে যারা শয়তানের ঝান্ডাবাহী হওয়ার চেষ্টা করে, তারা একটু হতোদ্যম হবে অথবা হতে বাধ্য হবে। আল্লাহ তাআলা আমাদেরকে মিডিয়ার ক্ষেত্রে সেই দিন দেখার তৌফিক দান করুন। এবং এটার জন্য শুধু কর্মী দরকার এমন না, প্রচুর বিনিয়োগকারীও দরকার। আমার বয়স হয়ে গেছে, মিডিয়া নিয়ে আমার অনেক যন্ত্রণা আছে, অনেক পর্যবেক্ষণ আছে। কথা বলার সময় অনেক সময় মনে হয় যেটাকে আমি আমাকে যুক্ত করে বলছি, না, আমি এখন কিছুটা পর্যবেক্ষকের মতো, আমার ওই গতিও নাই, ওই উদ্যমও নাই, আমি তার তরুণদের দিকে তাকিয়ে বলছি জিনিসটার দরকার। এখন যাদের বয়স 30-এর নিচে, তারা এটাকে নিয়ে যেভাবে রান করতে পারবে, মুভ করতে পারবে, স্বপ্ন দেখতে পারবে, হ্যাঁ আমরা বুদ্ধি পরামর্শ আমাদের মতো বয়সের মানুষরা দিতে পারবে, কিন্তু কাজগুলো তাদের করা উচিত। অনেক কাজ রাত জেগে করতে হবে, অনেক কাজ 18 ঘন্টা 12 ঘন্টা 10 ঘন্টা টানা করে সারা পৃথিবীকে চমকায় দিতে হবে। আপনি একটা জিনিস খেয়াল করেন, এই যে গাজা এত বড় যুদ্ধটা হইল, বা যুদ্ধ বলবো না, একতরফা আক্রমণ হইল, হামাসের জীবন কত বিপন্ন ছিল, কিন্তু আপনি এক একটা অভিযান যখন তারা আপ করেছে, আল জাজিরায় ফুটেজে আপনি দেখেছেন পরে, আপনি কল্পনা করতে পারেন যে জীবন বাজিতে লেগে গেছে, এরপরে তাদের ভিডিওগুলোর মান কত উন্নত ছিল। মুজাহিদরা আপনার ক্লাসিনকোভের মতো অস্ত্র নিয়ে যাচ্ছে, এটা কিভাবে ধরা হচ্ছে আপনি দেখেন, অ্যাম্বুশ করা হচ্ছে, ফ্রেমিং গুলো দেখেন, আর লাল ত্রিভুজগুলো আঁকছে, ধরছে, আর কত রিস্ক নিয়ে এক একটা শট ধারণ করেছে আপনি চিন্তা করেন। এবং খুব অল্প সময়ের মধ্যে 2 মিনিট 3 মিনিটের একটা ফুটেজে আপনি 4টা-5টা ঘটনা পাচ্ছেন। ট্যাঙ্ক উড়ায় দিচ্ছে, এটা করছে, মানে ওইখানে তাদের বেঁচে থাকা কঠিন, মাটির নিচে তাদের আবাস, সারা পৃথিবীর গোয়েন্দা বাহিনী তাদেরকে খুঁজতেছে, কিন্তু তারা তাদের বেদনার কথা বলেন অথবা অভিযানের কথা বলেন, দুনিয়ার মানুষকে জানায়া দিচ্ছে প্রতি মুহূর্তে। এখান থেকে আমরা যারা শান্তিপূর্ণ জীবনযাপন করি, যুদ্ধ করতে হচ্ছে না,
তাদের অন্তত লজ্জা পায়ের শিক্ষা নেওয়া উচিত যে আমাদের মিডিয়ার কাজ আমাদের তো অন্তত গুহায় ঢুকে করতে হচ্ছে না এখনো তো আমাদের বন্দুক হাতে নিয়ে লড়াই করতে করতে মিডিয়ার কাজগুলো করতে হয় না, তারা তো ওই কাজটা করেছেন। আমরা এত শান্তির মধ্যে থেকেও যদি ইসলামের কথা বলতে না পারি আর কখন বলবো? কম্বল মুড়ি দিয়ে বলবে, মানে 50টা এসি ফিট করায় দিয়ে বলবে যে বাবা এখন বলেন কথা। আমরা যেন আমাদের এই আনুকূল্যটাকে ভালো কাজে ব্যবহার করার চেষ্টা করি। আল্লাহ তৌফিক দান করুন। আমিন। জাযাকাল্লাহ আপনাকে। হ্যাঁ, আমিন ওয়া ইয়াকুম। আপনি এবং আপনার টিম সহ পুরা হারামাইন টিভিকে আমিও আন্তরিক মোবারকবাদ জানাই, শুকরিয়া জানাই। আল্লাহ যদি চান ইনশাআল্লাহ সামনে আরো বিভিন্ন বিষয় নিয়ে সময় সুযোগ মতো আপনাদের সঙ্গে বসার চেষ্টা করবো। গল্প হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।